আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস দ্বাদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প সর্পিল। আজ থাকলো অন্তিম পর্ব। চিত্রাঙ্গদা দেবীর দিকে তাকিয়ে কিরিটি যেন সত্যি মুগ্ধ হয়ে যায়। গায়ের রংটা একেবারে টকটকে গৌর, মুখের ও দেহের গঠনটি যেন সত্যি অনিন্দনীয়। পরনে শ্বেত শুভ্র দামি সিল্কের থান, অনুরূপ ফুল হাতা ব্লাউজ গায়ে, সম্পূর্ণ নিরাভরণা, কিন্তু তথাপি তার চেহারার মধ্যে এমন একটা আভিজাত্য আছে যে মুগ্ধ না হয়ে পারা যায় না। চোখে সোনার ফ্রেমের শৌখিন চশমা, চোখের দৃষ্টি যেন অন্তর্ভেদী। বাঁ হাতে একটা সাদা হাতির দাঁতের বাঁটওয়ালা লাঠি। গত কয়েক বছর ধরে বাতে ভুগছেন, বেশি হাঁটাচলা করতে পারেন না, এবং হাঁটাচলা যতটুকু করেন তাও ওই লাঠির সাহায্যে। বড় মা, জয়ন্ত চৌধুরী সসম্ভ্রমে ডাকে। চিত্রাঙ্গদা দেবী কিরিটির মুখের দিকে চেয়েছিলেন। বড় মা, ইনি মিস্টার রায়। জয়ন্ত চৌধুরী কথাটা শেষ করে। মানে অর্জুন মিশ্র। নমস্কার। হাত তুলে নমস্কার জানালেন চিত্রাঙ্গদা দেবী। কিরিটিও প্রতি নমস্কারে জানায়। বসুন। বসো জয়ন্ত। সকলেই উপবেশন করে মুখোমুখি সোফায়। জয়ের কাছে শুনেছেন নিশ্চয়ই সব কথা, মিস্টার মিশ্র? হ্যাঁ। আপনি অন্য নামে অন্য পরিচয়ে এসেছেন, আমি খুব খুশি হয়েছি মিস্টার মিশ্র। বলেই চিত্রাঙ্গদা দেবী জয়ন্তর দিকে তাকালেন। ওর যেন কোনো রকম অসুবিধা না হয়, তুমি কিন্তু দেখো জয়ন্ত। আপনাকে কিছু ভাবতে হবে না বড় মা, জয়ন্ত বলে। তুমি কটা দিন থাকছো তো? চিত্রাঙ্গদা দেবী শুধালেন। উৎসব পর্যন্ত আছি। কেন, কটা দিন বেশি থাকো না? না বড় মা, ওই সময় আমার পক্ষে বেশি দিন থাকা। জয়ন্ত চৌধুরীর কথা শেষ হলো না। সুরতিয়া এসে ঘরে ঢুকলো। রানীমা। কি? ভুরু কুচকে তাকালেন চিত্রাঙ্গদা দেবী সুরতিয়ার দিকে। সুধন্য এসেছে। কে? কে এসেছে? সুধন্য। বললাম রানীমা এখন ব্যস্ত আছেন, দেখা হবে না, কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না। সুরতিয়ার কথা শেষ হলো না। খোলা দরজার পথে একজন এসে ঘরে ঢুকে পড়ল ওই সময়। সকলেরই চোখের দৃষ্টি একসঙ্গে গিয়ে আগন্তুকের উপর পড়ে। আগন্তুকের চেহারা ও বেশভূষা সত্যি দৃষ্টি আকর্ষণ করে। রোগা পাতলা চেহারা, এককালে গায়ের রংটা হয়তো অত্যন্ত ফর্সাই ছিল, এখন কেমন যেন তামাটে বর্ণ হয়েছে। এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, লালচে তৈলহীন রুক্ষ। কতকাল যে তেলের সঙ্গে সম্পর্ক নেই কে জানে। ছোট ছোট পিঙ্গল চোখ, উন্নত নাসা, ঠোঁট দুটো একটু পুরু, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল ও দাড়ির রং তামাটে। পরনে একটা কালো গরম প্যান্ট ও গায়ে গলাবন্ধ খয়েরি রঙের গরম কোট, হাতে একটা ফেল্ট ক্যাপ, পায়ে বুট জুতো। নমস্তে রানীমা। আগন্তুকই প্রথমে কথা বললে। আবার কেন এসেছো? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলেন আগন্তুককে চিত্রাঙ্গদা দেবী। কি করি বলুন, পকেট যে খালি হয়ে গেল। কথাগুলো বলতে বলতে আগন্তুক হাসলো। ময়লা এক সারি দাঁত যেন ঝিকিয়ে উঠল। বিরক্তি ভরা কণ্ঠে চিত্রাঙ্গদা বললেন, তুমি না বলেছিলে সেদিন টাকা নেবার সময় আর 6 মাসের মধ্যে টাকা চাইতে আসবে না? বলেছিলাম তো, লেকিন টাকা যে সব ফুরিয়ে গেল। একটা পয়সাও আর তোমাকে আমি দেব না, যাও, বের হয়ে যাও। গুসা করছেন কেন রানীমা? সুধন্য ইজ আ পুয়ার ম্যান, তার উপর গোসা করে কি ফায়দা বলুন? তাছাড়া আপনার কাছে 200-500 তো নাথিং, কিছুই না। কিছু টাকা দিয়ে দিন, চলে যায়। জানি আমার এ সুরত আপনি দেখতে চান না। টাকা দিন, কিছু চলে যায়। একটা পয়সাও আর দেব না তোমাকে আমি, কঠিন কণ্ঠে বলে ওঠেন চিত্রাঙ্গদা দেবী। দেবেন দেবেন, আমি জানি শেষ পর্যন্ত আপনি দেবেন। সুরতিয়া, চিত্রাঙ্গদা দেবী ডাকলেন। রানীমা।
সুরতিয়া এগিয়ে গেল। সুধন্য তাড়াতাড়ি সুরতিয়ার দিকে চেয়ে বলে ওঠে, তুমি যাও সুরতিয়া, অনেকটা পথ হেঁটে এসেছি, বহুত প্যাস লেগেছে, এক কাপ গরম চা তৈরি করে আনো, আরো কিছু মিঠাই, ভুখ ভি লেগেছে। ব্যাপারটাকে যেন অত্যন্ত লঘু করে সুধন্য সুরতিয়ার দিকে চেয়ে কথাগুলো বললেন। ওকে এখান থেকে বের করে দে সুরতিয়া, চিত্রাঙ্গদা দেবী সুরতিয়ার দিকে চেয়ে বললেন। সুরতিয়া কিন্তু দাঁড়িয়ে থাকে, বিব্রত, কেমন যেন মুহ্যমান তাকে মনে হয়। যাও সুরতিয়া, চার মিঠাই নিয়ে এসো, সুধন্য আবার বলে সুরতিয়ার দিকে চেয়ে। সুরতিয়া, তীক্ষ্ণ কণ্ঠে আবার ডাকেন চিত্রাঙ্গদা দেবী। কি বললাম শুনতে পাচ্ছিস না? সুধন্য এবার হঠাৎ এগিয়ে এসে একটা সোফার উপর বসে পড়ল এবং ততক্ষণে বোধহয় তার ঘরের মধ্যে উপস্থিত কিরিটি ও জয়ন্তর দিকে নজর পড়ল। তাড়াতাড়ি সে আবার সোফা ছেড়ে উঠে পড়ল। ও, আপনারা এখানে আছেন? আচ্ছা, তাহলে আমি পাশের ঘরেই যাচ্ছি, আপনার কাজ সেরে আপনি আসুন রানীমা। সুধন্য কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে গেল। সুরতিয়া আর চিত্রাঙ্গদা দেবী দুজনেই যেন পাথর। অদ্ভুত একটা স্তব্ধতা যেন ঘরের মধ্যে থমথম করে। কারো মুখে কোনো কথা নেই। আকস্মিক ঘটনাটা যেন সকলকেই কেমন স্তব্ধ করে দিয়েছে। স্তব্ধতা ভঙ্গ করলেন চিত্রাঙ্গদা দেবী। বললেন, মিস্টার মিশ্র, আপনারা একটু বসুন, আমি আসছি। কথাগুলো বলে চিত্রাঙ্গদা দেবী সোফা থেকে উঠে দাঁড়ালেন এবং লাঠি হাতে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটি বুঝতে পারে চিত্রাঙ্গদা দেবী যেন একটু বেশ বিচলিত, বিব্রত। মিস্টার চৌধুরী, কিরিটির ডাকে জয়ন্ত চৌধুরী ফিরে তাকালো। কিছু বলছিলেন? এই লোকটি কে? চিনতে পারলাম না ঠিক। জয়ন্ত চৌধুরী মৃদু কণ্ঠে জবাব দিল। আগে কখনো ওকে এখানে দেখেননি? কিরিটি পুনরায় প্রশ্ন করে। না, এই প্রথম দেখলাম, কিন্তু মনে হলো লোকটার এ বাড়িতে আসা যাওয়া আছে। আমারও সেই রকম মনে হচ্ছে, তবে আমি তো এখানে থাকি না। এবং আপনার বড় মার বিশেষ পরিচিত মনে হলো, কিরিটি আবার বলে। বিশেষ পরিচিত? একটু বিস্মিত হয়ে তাকালো জয়ন্ত চৌধুরী কিরিটির মুখের দিকে। হ্যাঁ, দেখলেন না কেমন করে এক ঘরের মধ্যে এসে সোজা ঢুকে পড়লো, ঢুকে টাকা চাইলো। ওর এই ঘরে ঢোকা ও চাওয়ার ধরনটা দেখে মনে হলো মধ্যে মধ্যে ও এসে ওইভাবে আপনার বড় মার কাছ থেকে টাকা নিয়ে যায়। আর আপনার বড় মার কথা শুনেও তো তাই মনে হলো। সেই রকমই তো মনে হলো, জয়ন্ত চৌধুরী মৃদু কণ্ঠে বলে। মনে হলো না মিস্টার চৌধুরী, তাই। কিন্তু কেন? আপনার বড় মা ওকে মধ্যে মধ্যে টাকা দেন কেন? শেষের কথাগুলো যেন কতকটা স্বগতোক্তির মতোই মনে হলো জয়ন্তের। কি বললেন? জয়ন্ত চৌধুরী প্রশ্ন করে। না, কিছু না, কিন্তু লোকটা কে হতে পারে? আপনাদের পরিচিত বা আপনজন কেউ নয়, তাহলে তো আপনারা চিনতেনি। অথচ একেবারে নিঃসম্পর্কীয় বাইরের কেউ হলেই বা ওইভাবে অন্দরে এই রাত্রে সোজা একেবারে রানীমার খাসমহলে এসে প্রবেশ করেই বা কি করে? আর অমন করে নিঃসংকোচে টাকার দাবি বা করে কি করে? দাবি নয় কি? ওর টাকা চাওয়ার ধরনটা দেখলেন না? শুধু দাবি নয়, ও যে মধ্যে মধ্যে টাকা পেয়েও থাকে তা তো শুনলেন আপনার বড়মার মুখেই। হ্যাঁ, তাই তো শুনলাম। এই সময় সুরতিয়া এসে আবার ঘরে ঢুকলো, হাতে তার ট্রেতে চায়ের সরঞ্জাম। ট্রেটা সামনের একটা গোল টেবিলের উপর নামিয়ে রেখে সে জিজ্ঞাসা করলো, চা তৈরি করে দেবো বাবুজি? কিরিটি সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ দাও। সুরতিয়া চা তৈরি করতে থাকে। ঝুঁকে পড়ে নিচু হয়ে সুরতিয়া চা ঢালতে ঢালতে জিজ্ঞাসা করে, কত চিনি দেবো বাবুজি? 2 চামচ, কিরিটি বলে। জয়ন্ত চৌধুরীকে চিনি সম্পর্কে কোনো প্রশ্ন করে না সুরতিয়া। কিরিটি বুঝতে পারে সুরতিয়া জানে জয়ন্ত চায়ে কতটুকু চিনি খায়, তাই হয়তো ও সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করলো না। সুরতিয়া চা তৈরি করছে নিচু হয়ে ঝুঁকে। মুখটা তার ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার হাত নাড়া দেখে কিরিটির মনে হয় সুরতিয়া যেন একটু চিন্তিত, একটু বিচলিত। চা সে তৈরি করছে বটে ওদের জন্য, কিন্তু মনটা তার বোধহয় চা তৈরি করার মধ্যে নেই, অন্য কোথাও বিক্ষিপ্ত হয়ে আছে। কিরিটির তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল সুরতিয়াকে। চা তৈরি করে দিয়ে সুরতিয়া আর দাঁড়ালো না, ঘর থেকে বের হয়ে গেল। কিরিটির চোখের তীক্ষ্ণ দৃষ্টি সুরতিয়াকে ঘর ছেড়ে চলে যাওয়া পর্যন্ত লক্ষ্য করে। কিরিটির মনে হলো যেন একটু দ্রুত এবং চঞ্চল পায়ে ঘর ছেড়ে গেল সে।
কিরিটি এবার জয়ন্ত চৌধুরীর দিকে তাকিয়ে আবার ডাকল, মিস্টার চৌধুরী, কিছু বলছিলেন? হ্যাঁ, এই দাসীটি অনেকদিন ইন্দ্রালয়ে আছে না? মানে ওই সুরতিয়া? হ্যাঁ, অনেকদিনকার দাসী। আপনার স্বর্গীয় জ্যাঠামশাইয়ের আমলে বোধহয়। মৃদু কণ্ঠে এবার জবাব দেয় জয়ন্ত। হ্যাঁ, ওর যখন ভরা যৌবন তখন ও এখানে আসে। এখন বয়স কত হবে ওর? তা ধরুন 40-45 তো হবেই। সেই রকম আমারও মনে হলো। একটা কথা বোধহয় আপনাকে আমার বলা উচিত। একটু ইতস্তত করে যেন জয়ন্ত চৌধুরী। কি বলুন তো? আপনাকে তো একটু আগেই বলছিলাম শ্বশুরের মতো জামাইয়ের অর্থাৎ আমার জ্যাঠামশাইয়ের স্ত্রীলোকের ব্যাপারে একটু দুর্নাম ছিল। কিরিটি ওর মুখের দিকে তাকালো। জয়ন্ত চৌধুরী বলে, ওই সুরতিয়া কিন্তু এদেশের মেয়ে নয়। একদিন এসেছিল ওর স্বামীর সঙ্গে রাজপুতানা থেকে। রাজপুতানা? হ্যাঁ, জিতেন্দ্র চৌধুরীর ঘোড়ার শখ ছিল। সেই ঘোড়ার দেখাশোনা করবার জন্য জয়সলমীর থেকে ভূপত সিং আসে। সঙ্গে সঙ্গে আসে তার তরুণী বউ সুরতিয়া। তখন সে উদ্ভিন্ন যৌবনা। সুরতিয়া এখানে আসার সঙ্গে সঙ্গে বলা বাহুল্য জিতেন্দ্র চৌধুরীর নজরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে অন্দরের কাজে বহাল হলো সে। তারপর ভূপত সিং কৃতার্থ হয়ে গেল। বেচারি জানতো না যে জিতেন্দ্র চৌধুরীর এই বদান্যতার অন্তরালে কি উদ্দেশ্য লুকিয়ে আছে। যা হোক, সুরতিয়া অন্দরে এসে ঢুকলো একেবারে চিত্রাঙ্গদা দেবীর খাস চাকরানি হয়ে। বলেন কি? হ্যাঁ, কিন্তু তার আগে থেকেই জিতেন্দ্র চৌধুরী পৃথক ঘরে শয়ন করতেন। কেন? চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে কি তার সদ্ভাব ছিল না? না, এবং সেটা বিবাহের কিছুদিন পর থেকেই। চিত্রাঙ্গদা দেবীর বাবা জানতেন না সে কথা। মৃত্যুর বৎসর 2 পূর্বে জানতে পেরেছিলেন এবং মেয়ে জামাইয়ের মনোমালিন্যটা মিটিয়ে দেবার চেষ্টাও করেছিলেন, কিন্তু সফল হননি। আর তার কারণও বড় মা। কিরকম? সে তো আপনাকে আগেই বলেছি। আমার ধারণা তার মানে বড় মা চিরদিনের ওই উদ্ধত দাম্ভিক প্রকৃতি ও অন্যকে সর্বক্ষণ দাবিয়ে রাখবার এই বিচিত্র কমপ্লেক্সের জন্যই। মনোমালিন্যের কারণটা কি স্বামী স্ত্রীর মধ্যে সেটাই আপনি মনে করেন? তাছাড়া আর কি হতে পারে? তারপর তারপর বড়মার বাবা তার সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর একমাত্র মেয়ের নামে লিখে দেন। আপনার জ্যাঠামশাই তাতে কিছু বলেননি? না। আশ্চর্য। ব্যাপারটা শোনার পর আমরাও কম আশ্চর্য হইনি। যাই হোক, তারপর বড়মার বাবা রায়বাহাদুরের মৃত্যুর পর জ্যাঠামশাই আরো বছর 5 বেঁচেছিলেন। তিনি তার শিকার, মদ্যপান, গান বাজনা ও মেয়ে মানুষ নিয়েই থাকতেন। বিজনেস বা সংসারের কোনো ব্যাপারে কোনোদিন মাথা গলাননি। সবকিছু থেকে দূরে দূরে থেকেছেন। নিচের মহলেই জ্যাঠামশাই থাকতেন শুনেছি। কদাচিৎ কখনো কালে ভদ্রে হয়তো ওপরে আসতেন। কিরিটির কাছে যখন জয়ন্ত চৌধুরী অতীত ইতিহাস বলছিল, চিত্রাঙ্গদা দেবী শয়ন ঘরে তখন অন্য এক পর্ব চলছিল। চিত্রাঙ্গদা সুধন্যকে নিয়ে তার শয়ন ঘরে এসে ঢুকলেন। গতবার টাকা নেওয়ার সময় তুমি কি বলেছিলে? ঘরে ঢুকেই ঘুরে দাঁড়িয়ে চিত্রাঙ্গদা সুধন্যকে প্রশ্ন করেন। কি জানি, ঠিক মনে পড়ছে না কি বলেছিলাম। কি বলেছিলাম বলুন তো রানীমা? সুধন্য স্মিত হাস্যে প্রশ্নটা করে চিত্রাঙ্গদার মুখের দিকে তাকালো। ভুলে গেছো না? হ্যাঁ, মনে পড়ছে না, সত্যি বিশ্বাস করুন। বলেছিলে আর 1 বছরের মধ্যে টাকা চাইতে আসবে না। বলেছিলাম নাকি? তা যদি ভুলেও থাকি, 1 বছর নিশ্চয়ই হয়ে গেছে। 3 মাসও পার হয়নি। সত্যি? আমি তো ভাবছিলাম 1 বছরের বেশি হয়ে গেছে। শোনো, তোমার সঙ্গে আমার এবার একটা শেষ বোঝাপড়া দরকার। তার মানে আজ যা হবার হয়ে যাক শেষবারের মতো। আর কখনো জীবনে এ বাড়িতে তুমি পা দেবে না। বাহ, তা কি করে হবে? আমার চলবে কি করে? আমার তো আর আপনার মতো কাঁড়ি কাঁড়ি টাকা নেই। কি করে তোমার চলবে না চলবে সেটা আমার ভাববার কথা নয়। সেটা সম্পূর্ণ তোমার। তুমি কি করবে না করবে, কিভাবে তোমার চলবে না চলবে, সে তুমিই ভাববে। আমিই ভাববো? হ্যাঁ, কিন্তু তা কি করে সম্ভব হবে? আমি তোমার ঠাট্টার পাত্রী নই সুধন্য। ছি ছি, তা কি আর আমি জানি না। শোনো,
তোমাকে আজ আমি শেষবারের মতো কিছু টাকা দেব, একটি শর্তে। ভবিষ্যতে কোনোদিন আর একটি আদলাও তুমি আমার কাছে পাবে না। একটি কপরদক্ষ তোমাকে আর কখনো আমি দেব না। আর তুমি যদি ভবিষ্যতে কখনো এবারের ত্রিসীমানায় পা দাও, তো সেই মুহূর্তে তোমাকে আমি গুলি করে মারব। মারবেন? হ্যাঁ, মেরে বাগানে পুঁতে রাখবো মাটির নিচে। সুধন্য যেন কি ভাবলো কিছুক্ষণ, তারপর বললে, বেশ, তাই হবে। কিন্তু কত দেবে? আপাতত এই মুহূর্তে তোমাকে 5,000 টাকা দেব। 5,000? হ্যাঁ, আর যদি দেখি 2 বছর এবারে ত্রিসীমানায় তুমি আসনি, তাহলে আরো 5,000 টাকা তোমাকে আমি পাঠিয়ে দেব। বেশ, তাই হবে। তাহলে এখান থেকে যাবার দিনই টাকাটা নেব। এক্ষুনি তোমাকে টাকা নিয়ে এখান থেকে চলে যেতে হবে। এক্ষুনি চলে যেতে হবে? হ্যাঁ, আপনার জন্মদিন উৎসব কাল থেকে কত লোকজন আসবে, কত খাওয়া দাওয়া, নাচ গান হবে, আর এ সময় আমাকে আপনি তাড়িয়ে দেবেন রানীমা? সুধন্যর কথাটা হঠাৎ যেন চিত্রাঙ্গদার মনকে নাড়া দেয়। মনে হয় সত্যিই তো, এই উৎসবের মুখে লোকটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। কিন্তু পরক্ষণেই মনে হয় আবার, ওর মতো একটা জঘন্য প্রকৃতির লোক বুঝি তার সে অনুকম্পারও যোগ্য নয়। চুপ করে থাকেন চিত্রাঙ্গদা দেবী। থাকি না 2 দিন? না। কতদিন ভালো মন্দ দুটো খায়নি রানীমা। আর আপত্তি করতে পারলেন না চিত্রাঙ্গদা দেবী। বললেন, ঠিক আছে, থাকো, কিন্তু মাত্র 2 দিন, তার বেশি নয়। বেশ, তাই। কিন্তু বাড়ির ভেতর আসবে না, বাইরে বাগানে তাঁবুতে থাকবে। তাই যাও এখন তাহলে নিচে যাও। সুধন্য ঘর থেকে বের হয়ে গেল। সুধন্য ঘর থেকে চলে যাওয়ার পর চিত্রাঙ্গদা ঘরের দেওয়ালে টাঙানো তার স্বামী জিতেন্দ্রর বিরাট অয়েল পেন্টিংটার দিকে তাকান। জিতেন্দ্র যেন তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। চিত্রাঙ্গদার চোখ দুটো যেন জ্বলতে থাকে। উফ, কি লজ্জা, কি লজ্জা! তার জন্ম মুহূর্ত থেকে যে লজ্জা তার সমস্ত জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোত হয়ে গেছে, তার হাত থেকে বুঝি সত্যি কোনোদিনই আর মুক্তি নেই। এত কাল বয়ে এসেছেন সে লজ্জা, আরো যতদিন বাঁচবেন তাকে টেনে যেতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, জিতেন্দ্র দোষ কি? তার জন্মের জন্য তো জিতেন্দ্র দায়ী নয়। দায়ী যদি কেউ হয় তো তার জন্মদাতা, তার বাবা হরপ্রসাদ, যার জঘন্য লালসা এক নর্তকীর কন্যার গর্ভে তার জন্ম দিয়েছিল। হঠাৎ মনে পড়ে পাশের ঘরে কিরিটি আর জয়ন্ত এখনো তার জন্য অপেক্ষা করছে, কিন্তু এই মুহূর্তে আর তাদের সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছা করছে না চিত্রাঙ্গদা দেবীর। চিত্রাঙ্গদা ডাকে, সুরতিয়া। সুরতিয়া ঘরে এসে ঢুকল। ডাকছিলে রানীমা? হ্যাঁ, শোন, ও ঘরে গিয়ে জয়ন্তকে বলে দে শরীরটা ভালো লাগছে না আমার, আজ আর ও ঘরে যাব না। সুরতিয়া মাথা হেলিয়ে ঘর থেকে বের হয়ে গেল। পাশের ঘরে গিয়ে যখন ঢুকলো, জয়ন্ত আর কিরিটি তখনও গল্প করছে। রানীমা বললেন তার শরীরটা ভালো লাগছে না, এখন আর আসবেন না। জয়ন্ত আর কিরিটি পরস্পর পরস্পরের মুখের দিকে তাকালো নিঃশব্দে। সুরতিয়া সংবাদটা দিয়ে আর অপেক্ষা না করে ঘর থেকে বের হয়ে যায়। কিরিটি জয়ন্তর মুখের দিকে তাকিয়ে বলে, তাহলে চলুন মিস্টার চৌধুরী, ওঠে যাক। হ্যাঁ চলুন। জয়ন্ত উঠে দাঁড়ালো। পুবের সেই সিঁড়িপথেই পুনরায় দুজনে নিচে নেমে এলো এবং কিরিটিকে ঘরে পৌঁছে দিয়ে জয়ন্ত চলে গেল। কিরিটি পাইপটা ধরিয়ে একটা আরাম কেদারের উপর গা ঢেলে দিল। মনের মধ্যে তখন তার একটি মুখ বারবার ভেসে উঠছে, সুধন্য। কে ওই ছেলেটি? চিত্রাঙ্গদা দেবীর কাছ থেকে বোঝা গেল প্রায়ই এসে কিছু কিছু টাকা নিয়ে যায়। চিত্রাঙ্গদা দেবীও ওকে টাকা দেন, মুখে দেব না বললেও শেষ পর্যন্ত ওকে দেন। চিত্রাঙ্গদা দেবীর মতো লোকের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, কোনো গূঢ় কারণ না থাকলে নিশ্চয়ই চিত্রাঙ্গদা দেবী ওকে অমন করে বারবার টাকা দিতেন না। কেন দেন ওকে চিত্রাঙ্গদা দেবী টাকা? ভয়ে যে টাকা দেন না তা বোঝা যায়। ভয় পাওয়ার স্ত্রীলোক চিত্রাঙ্গদা দেবী নন। তাকে ভয় দেখিয়ে অর্থাৎ ব্ল্যাকমেইল করে টাকা নিচ্ছে সুধন্য? মনে হয় না কিরিটির। কিন্তু তার কারণটা কি? কি কারণ থাকতে পারে? আর একটা মুখও মধ্যে মধ্যে কিরিটির মনের পাতায় আনাগোনা করছিল। চিত্রাঙ্গদা দেবীর বসবার ঘরে দেওয়ালে টাঙানো ওর স্বামী জিতেন্দ্র চৌধুরীর ফটোর মুখখানা।
জিতেন্দ্র চৌধুরী জেনে শুনেই চিত্রাঙ্গদা দেবীকে একদিন বিবাহ করেছিলেন এবং বাইজি কন্যার ঔরসজাত চিত্রাঙ্গদা দেবী। কথাটা হরপ্রসাদ গোপন করেননি জিতেন্দ্র চৌধুরীর কাছে। জিতেন্দ্র চৌধুরী লোকটাও একেবারে শান্তশিষ্ট গঙ্গা জলে ধোয়া তুলসী পাতাটি ছিলেন না। গান বাজনার শখের সঙ্গে নারী প্রীতিও ছিল তার। প্রীতি না বলে নারীর প্রতি দুর্বলতা বললেই বোধহয় ভালো হয়। তার প্রমাণ এখনো ইন্দ্রালয়ে রয়েছে। ওই বিগত যৌবনা ভূপত সিং এর স্ত্রী সুরতিয়া রাজপুতানী, এখনো যার দেহের গড়ন অমন। সে যে যৌবনে সত্যিকারের আকর্ষণীয় ছিল বুঝতে কষ্ট হয় না। জিতেন্দ্র চৌধুরীর ওর যৌবনের প্রতি আকর্ষণ হওয়াটা এমন কিছু বিচিত্র নয়। কে জানে ওই সুরতিয়া শেষ পর্যন্ত জিতেন্দ্র ও চিত্রাঙ্গদা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কারণ কিনা। হঠাৎই যেন একটা সম্ভাবনা কিরিটির মনের পাতে উঁকি দেয়। আশ্চর্য, হ্যাঁ সত্যিই তো, আশ্চর্য রকমের একটা মিলও আছে দুটো মুখে। তবে তবে কি ওইটাই কারণ? গণেশ এসে ঘরে ঢুকল। বাবুজি। কে? খাবার দেব কি? খাবার? রাত কটা হলো? রাত 9:15। তাহলে একটু পরে। গণেশ কিন্তু তথাপি ঘর থেকে যায় না, দাঁড়িয়েই থাকে। কিছু বলবে গণেশ? আগে কোনো ড্রিঙ্ক দেব কি? ড্রিঙ্ক? হ্যাঁ। হুইস্কি আছে? আছে। দাও 1 পেগ। সোডা দিয়ে দিও। গণেশ চলে গেল। পরের দিন কিরিটির ঘুম ভাঙল সানাইয়ের শব্দে। ভেরোর আগে সানাই বাজছে। মনে পড়ল রানীমার জন্মতিথি উৎসব আজ থেকে। সত্যি চিত্রাঙ্গদা দেবীর জন্মতিথি উৎসব রাত পোহানোর সঙ্গে সঙ্গেই সানাইয়ের মাঙ্গলিক দিয়ে শুরু হয়ে গিয়েছিল। বিখ্যাত সানাই বাজিয়ে রহিম এসেছিল। ভোর হলো। চিত্রাঙ্গদা দেবী তার বসবার ঘরে স্নান করে একটা দুধ গরদের থান পরে এসে বসলেন। একে একে সকলে তাকে শুভ কামনা জানিয়ে দেয়। সকলকেই হাসি মুখে চিত্রাঙ্গদা দেবী সম্ভাষণ জানান। এই যেন এক নতুন চিত্রাঙ্গদা, প্রশান্ত সৌম্য সুন্দর হাস্যময়ী। আভিজাত্য ও দম্ভের খোলসটা যেন আজ তিনি খুলে ফেলে দিয়েছেন। সকাল থেকে সারাটা দিন দলে দলে কত যে লোক আসে চিত্রাঙ্গদাকে শুভকামনা জানাতে। কেউ কিছু ফুল, কেউ অন্য কোনো উপঢৌকন, কেউ কিছু মিষ্টি। চিত্রাঙ্গদা উদ্যানে বড় বড় দুটো তাঁবুতে অতিথি অভ্যাগতদের জলযোগ আয়োজনের ব্যবস্থা করেছিলেন। 2 দিন ধরে হালুই করেরা সব মিষ্টান্ন তৈরি করেছে, ভারে ভারে সব মিষ্টান্ন। তারপর ক্রমশ সন্ধ্যা নামল। লাল, নীল, সবুজ, হলুদ, হরেক রকম আলোয় সারা ইন্দ্রালয় যেন ইন্দ্রপুরীর মতোই ঝলমল করে ওঠে। প্রথম দিন যাত্রার ব্যবস্থা হলো। সারাটা রাত ধরে যাত্রাগান হলো। দ্বিতীয় দিনে অতিথি অভ্যাগতদের ভিড়। রাত্রে বসলো গানের আসর। অনেক সব বড় বড় ওস্তাদ গাইয়েরা এসেছে। পরপর 3 দিন এবার গানের জলসা চলবে। প্রথম রাত্রে আধুনিক, দ্বিতীয় রাত্রে রাগ সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত, তৃতীয় রাত্রে ওস্তাদদের আসর। রাত 8টা থেকেই আসর বসেছিল। কিরিটিও উপস্থিত ছিল আসরে। চিত্রাঙ্গদা দেবীকেও কিরিটি দেখেছে আসরে বসে গান শুনতে। তারপর যে কখন একসময় আসর ছেড়ে উঠে গেছেন টের পায়নি কিরিটি। গানের সুরে বোধহয় তন্ময় হয়ে গিয়েছিল। রাত তখন বোধহয় 11টা বেজে কয়েক মিনিট হবে। গড়ে গোলাম আলী মাত্র কিছুক্ষণ আগে আসরে নেমেছেন। গণেশ এসে কিরিটির পাশে দাঁড়ালো। বাবুজি, ফিসফিস করে ডাকে গণেশ। কে গণেশ? কি খবর? জয়ন্ত দাদা বাবু আপনাকে এক্ষুনি একবার ডাকছেন। জয়ন্ত বাবু? কোথায় তিনি? রানীমার ঘরে। কিরিটি নিঃশব্দে সঙ্গীতের জমাটি আসর ছেড়ে উঠে বসল। প্রায় শতাধিক শ্রোতা, সবাই গানের সুরের মধ্যে যেন ডুবে রয়েছে। কিরিটির পূর্বেই সাথী ও তার ছোটদা শচীন্দ্র ছাড়া মনীন্দ্র, জগদীন্দ্র ও ফণীন্দ্র আসরেই উপস্থিত আছে। তারাও তন্ময় হয়ে গান শুনছিল। চিত্রাঙ্গদা দেবীও তার আসনে বসেছিলেন। কিন্তু আসর ছেড়ে যাবার সময় তাকে দেখা গেল না। তার আসনটি শূন্য। কখন যে একসময় তিনি উঠে চলে গেছেন সে জানতেও পারেনি। আগের 2 রাত্রিতে চিত্রাঙ্গদা দেবী যাত্রাগান শেষ হবার আগেই মাঝামাঝি সময় উঠে চলে গিয়েছিলেন যাত্রাগানের আসর ছেড়ে। আজও হয়তো গেছেন। যেতে যেতে লক্ষ্য পড়ল সুধন্য একপাশে শ্রোতাদের মধ্যে বসে গান শুনছে। কিরিটি চিন্তা করতে করতে অগ্রসর হয়।
এত রাত্রে চিত্রাঙ্গদা দেবীর ঘরে কেন তার ডাক পড়ল? জয়ন্ত চৌধুরী ডেকে পাঠিয়েছে তাকে। আজ সন্ধ্যার সময় জয়ন্ত চৌধুরী একবার তার ঘরে এসেছিল, বলেছিল কাল সকালেই সে নাকি কলকাতা ফিরে যাবে। চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে সেই যে প্রথম দিন এখানে পৌঁছবার পর সন্ধ্যায় তার ঘরে আলাপ শুরু হতেই ঘরে সুধন্যর আবির্ভাব ঘটল এবং চিত্রাঙ্গদা দেবী একটু পরে ঘর ছেড়ে হঠাৎ চলে গেলেন। তারপর আর চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে কোনো আলাপ বা কথাবার্তা হয়নি। যদিও গত দুদিন যাত্রার আসরে ও আজ সঙ্গীতের আসরে দূর থেকে তাকে সে দেখেছে। সাধারণের সিঁড়িপথেই কিরিটি গণেশকে অনুসরণ করে দোতলায় গিয়ে হাজির হলো এক সময়। সিঁড়ির আলোতে ও বারান্দার উজ্জ্বল আলোয় সবকিছু চোখে পড়ে। নির্জন, একেবারে খাঁ খাঁ করছে চারিদিক। দূর থেকে গানের সুর ভেসে আসছে। বসবার ঘরের দিকে নয়, গণেশ চিত্রাঙ্গদার শয়ন ঘরের দিকেই এগিয়ে গেল। কিরিটিও এগোয়। দরজাটা ভেজানো ছিল। গণেশ হঠাৎ ভেজানো দরজার সামনে দাঁড়িয়ে পড়ে, কিরিটির দিকে চেয়ে নিম্ন কণ্ঠে বলল, ভেতরে যান, জয়ন্ত দাদাবাবু ভেতরেই আছেন। কিরিটি দরজা ঠেলে ঘরের মধ্যে পা দিল। ঘরের মধ্যেও আলো জ্বলছিল এবং ঘরে পা দিয়ে সামনের দিকে ভূমিতলে দৃষ্টি পড়তেই কিরিটি যেন আচমকা নিজের অজ্ঞাতেই থমকে দাঁড়ালো। তার গলা দিয়ে অস্ফুট একটা শব্দ বের হয়ে এলো শুরু। তারপরেই সে যেন বোবা হয়ে গেল। ধবধবে সাদা মার্বেল পাথরের মসৃণ মেঝের উপর পড়ে আছে চিত্রাঙ্গদার দেহটা। পরনে সেই সন্ধ্যার দুধ গরদ থান। সাদা মার্বেল পাথরের মেঝের অনেকটা জায়গা ও পরনের দুধ গরদ থান রক্তে একেবারে লাল, যেন রক্তস্রোতের মধ্যে ভাসছে একটি শ্বেতপদ্ম। উপুর হয়ে মেঝের উপর পড়ে আছেন মুখ থুবড়ে চিত্রাঙ্গদা দেবী। ডান হাতটা সামনের দিকে ছড়ানো, বাঁ হাতটা ভাঁজ করা বুকের কাছে। মাথার কেশ ভার খানিকটা পিঠের ওপর পড়ে ও খানিকটা দুপাশে ছড়িয়ে আছে। আর অদূরে দাঁড়িয়ে জয়ন্ত চৌধুরী। দৃশ্যটা এমনি মর্মন্তুদ ও আকস্মিক যে কিরিটি একেবারে মুহূর্তে বিহবল বোবা দৃষ্টিতে সামনের দিকে কেবল যেন অসহায়ের মতো তাকিয়ে থাকে। কোনো শব্দই তার মুখ দিয়ে বের হয় না। তারপর এক সময় নিজের সম্বিত ফিরে পেয়ে জয়ন্ত চৌধুরীর দিকে তাকায়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ভূপতিত রক্তাক্ত দেহটার সামনে ঝুঁকে পড়ে প্রথমে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে। যদিও ভূপতিত দেহটার দিকে তাকিয়ে সে বুঝতে পেরেছিল চিত্রাঙ্গদা দেবী আর বেঁচে নেই, তবু একবার ক্ষণেকের জন্য ভূপতিত দেহটা পরীক্ষা করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো কিরিটি। কখন জানতে পারলেন আপনি মিস্টার চৌধুরী? কিছুক্ষণ আগে ঘরে ঢুকেই, মৃদু কণ্ঠে বললে জয়ন্ত চৌধুরী। কখন আপনি এ ঘরে এসেছেন? 11টা বাজবার বোধহয় মিনিট কয়েক আগে। কারণ ঘরে ঢুকে ওই দৃশ্য দেখবার একটু পরেই বারান্দায় ঘড়িতে 11টা বেজেছিল। আমিও ঠিক আপনার মতো প্রথমটায় হতভম্ব হয়ে গেছিলাম মিস্টার রায়। কি করব বুঝতে পারিনি। তারপর হঠাৎ আপনার কথা মনে পড়ল। গণেশকে দিয়ে আপনাকে ডাকতে পাঠাই। গণেশ কোথায় ছিল? গণেশ আমাকে ডাকতে গিয়েছিল। আপনি কোথায় ছিলেন? ঘরে। সন্ধ্যাবেলা থেকেই মাথাটা ধরেছিল, তাই দোতলায় নিজের ঘরে শুয়েছিলাম। আপনি গানের আসরে যাননি? না। গণেশ আপনাকে ডাকতে গিয়েছিল কেন? বড় মা ডেকে পাঠিয়েছিলেন আমাকে। শুয়ে শুয়ে বোধহয় একটু তন্দ্রা মতো এসেছিল। গণেশের ডাকাডাকি ও দরজার গায়ে ধাক্কার শব্দে ঘুম ভেঙে উঠে পড়ি। তারপর আমার আসতে বোধহয় মিনিট 10-12 লেগে থাকবে। এসে দেখি ঘরের দরজাটা ভেজানো। দরজা ঠেলে ঘরে পা দিয়েই দেখি ওই বীভৎস দৃশ্য। তখনও প্রাণটা একেবারে বের হয়ে যায়নি। মাঝে মাঝে মৃদু মৃদু আক্ষেপ করছেন যন্ত্রণায়। ঝুঁকে পড়ে ওর মুখের দিকে তাকালাম, কিন্তু বার দুই ঠোঁটটা কাঁপলো। তারপরেই সব শেষ হয়ে গেল। গণেশ জানে ব্যাপারটা? জানে। তাকে ডাকুন তো একবার। কোথায় সে? বোধহয় বাইরে দাঁড়িয়ে আছে। জয়ন্ত ডাকলো অতঃপর, গণেশ, গণেশ। গণেশ ভেতরে এলো। তার দু চোখে জল। বেচারি কাঁদছিল তখনও। গণেশ? কিরিটি ডাকলো। বাবুজি? সব কথা আমাকে বলো গণেশ। তোমাকে তোমার রানীমা কেন জয়ন্তবাবুকে ডাকতে পাঠিয়েছিলেন এবং কখন? গণেশ কাঁদতে কাঁদতে ধরা গলায় যা বললে তার সারার্থ হচ্ছে, গানের আসর থেকে আধ ঘন্টাটা আগে রানীমা উঠে আসেন। এসে সুরতিয়াকে দিয়ে গণেশকে ডেকে পাঠান নিচের থেকে।
গণেশ এলে তাকে বলেন জয়ন্তকে ডেকে আনতে। গণেশ প্রথমে ভেবেছিল জয়ন্ত দাদাবাবু বুঝি নিচে গান শুনছে, কিন্তু সেখানে গিয়ে খোঁজ করে না পেয়ে ঘরে এসে তাকে ডাকে। তুমি এই ঘরে এসেছিলে? হ্যাঁ। ঘরে ঢুকে দেখি রানীমা জানালার কাছে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। তারপর রানীমা আমাকে ঘরে ঢুকতে দেখে বলেন জয়ন্ত দাদাবাবুকে ডেকে দিতে। সুরতিয়া কোথায়? তাকে দেখছি না কেন? কিরিটি প্রশ্ন করে। কেন, সে তো রানীমার কাছেই ছিল। কোথায় গেল সুরতিয়া? দেখো তো, ডেকে আনো তাকে। তাহলে বোধহয় নিচে গেছে গান শুনতে। রানীমা ফিরে এলে তো সে নিচে যেত গান শুনতে। যাও দেখো, তাকে ডেকে আনো জলসা থেকে। গণেশ চলে গেল। মৃদু কণ্ঠে জয়ন্ত বলে, শেষ পর্যন্ত বড়মার আশঙ্কাটাই সত্যি হলো। কিরিটি জয়ন্তের কথায় কোনো জবাব দেয় না। সে তখন আবার নিচু হয়ে মৃতদেহটা পরীক্ষা করছিল। পিঠের বাঁ দিকে একটা গভীর ক্ষত। বোঝা যায় কোনো ধারালো তীক্ষ্ণ অস্ত্র দ্বারা অতর্কিতে পেছন থেকে তাকে আঘাত করা হয়েছে। মনে হয় ছোড়া জাতীয় কোনো ধারালো তীক্ষ্ণ অস্ত্র। মিস্টার রায়, এখন কি করা যায় বলুন তো? কিরিটি সে কথার জবাব না দিয়ে কতকটা যেন আপন মনেই বলে, মনে হচ্ছে অতর্কিতে পিছন দিক থেকে কেউ ছোড়া জাতীয় কিছু দিয়ে আঘাত করেছে। আপনার তাই মনে হয়? হ্যাঁ। তারপর একটু থেমে আবার কিরিটি বলে, রাত তখন কত হবে? যদি এখন থেকে আধ ঘন্টা আগে গানের আসর থেকে চিত্রাঙ্গদা দেবী উঠে এসে থাকেন, তাহলে রাত 10:15 মতো হবে। কিরিটি কথাগুলো কতটা যেন আপন মনেই উচ্চারণ করে কি যেন চিন্তা করতে থাকে। মিস্টার চৌধুরী, বলুন। কিরিটির মুখের দিকে তাকালো জয়ন্ত। আজ আপনার সঙ্গে শেষ রাত্রে কখন ওর দেখা হয়েছিল? সন্ধ্যার সময়। আন্দাজ কটা হবে তখন? বোধ হয় 6টা। আমাকে ডেকে পাঠান সুরতিয়াকে দিয়ে। তারপর ঘরে ঢুকে দেখি বড়মা যেন অত্যন্ত উত্তেজিত, বিচলিত। কেন তা তো জানি না, তবে আমাকে বললেন মণিদা মানে মেজ জ্যাঠামশাইয়ের মেজ ছেলেকে তিনি এক কপর্দক দেবেন না ঠিক করেছেন এবং তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন। কেন তা জানি না। আরো বললেন আমি যেন আপনাকে বলে দিই তার ওপর একটু নজর রাখতে। আর কিছু না, এই কথাটা বলার জন্যই বোধহয় আমাকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু গতকাল তো আপনি বলছিলেন ওই মনীন্দ্র বাবুকেই চিত্রাঙ্গদা দেবী 4 ভাইয়ের মধ্যে একটি বেশি পছন্দ করতেন ও স্নেহ করতেন। আমার ধারণা তো তাই ছিল। হঠাৎ যে কেন মণিদার ওপর চটে গেলেন জানি না। ঘরে সেই সময় আর কেউ ছিল? সুরতিয়া ছাড়া আর কেউ ছিল না। ওই সময় কে যেন মনে হলো দরজা পথে উঁকি দিয়েই সরে গেল। কিরিটি চট করে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে চেয়ে প্রশ্ন করে, কে কে ওখানে? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। শোনা গেল একটা দ্রুত পায়ের শব্দ। কিরিটি ক্ষিপ্র পদে ঘর থেকে বের হয়ে বারান্দায় পড়ে। কে যেন সিঁড়ির দিকে দ্রুত চলে যাচ্ছে। কি সুধন্য বাবু? ছেড়ে দিন আমাকে। সুধন্য কিরিটির হাত থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু পারে না। দাঁড়ান, আসুন আমার সঙ্গে ঘরে। ঘরে? হ্যাঁ, চিত্রাঙ্গদা দেবী শোবার ঘরে। জয়ন্ত চৌধুরীও ততক্ষণে ঘর থেকে বের হয়ে এসেছিল বারান্দায়। কি ব্যাপার, কেউ? এ কি সুধন্য না? হ্যাঁ চলুন, ঘরে চলুন। না না, ও ঘরে আমি যাব না। ছেড়ে দিন আমাকে। চলুন। কিরিটি এক প্রকার জোর করেই টানতে টানতে যেন সুধন্যকে ঘরের মধ্যে নিয়ে এলো এবং সুধন্য ঘরে ঢুকে মেজের ওপর রক্ত স্রোতের মধ্যে সাহিত্য চিত্রাঙ্গদা দেবীর মৃতদেহটা দেখে অস্ফুট চিৎকার করে ওঠে। কিরিটির হাত থেকে মোচড় দিয়ে নিজেকে ছাড়াবার আবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, যেতে দিন। আর ঠিক সেই মুহূর্তে গণেশের সঙ্গে সুরতিয়া এসে ঘরে পা দিল। সেও সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা দেবীর রক্তাল্পুত মৃতদেহটা দেখে অস্ফুট ভয়ার্থ কণ্ঠে একটা চিৎকার করে ওঠে। সুধন্য তখনও নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। দাঁড়ান, পালাবার চেষ্টা করলে এক্ষুনি আপনাকে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেব। কিরিটি কঠিন কণ্ঠে বলে। কেন পুলিশে ধরিয়ে দেবেন কেন আমাকে? আমি তো খুন করিনি ওকে। সুরতিয়া হঠাৎ ওই সময় বলে ওঠে,
না না, ও খুন করেনি। ওকে ছেড়ে দিন আপনারা, ওকে ছেড়ে দিন। কিরিটি ফিরে তাকালো সুরতিয়ার মুখের দিকে তার কণ্ঠস্বরে। সুরতিয়ার সমস্ত মুখটা যেন রক্তশূন্য, ফ্যাকাশে হয়ে গিয়েছে আতঙ্কে। কি করে তুমি জানলে যে ও খুন করেনি? ও তো নিচে গান শুনছিল। তাই যদি তো ও পালাচ্ছিল কেন অমন করে ছুটে ঘরের দরজায় উঁকি দিয়ে একটু আগে? কিরিটি আবার প্রশ্ন করে। তারপরেই সুধন্যর দিকে তাকিয়ে কিরিটি প্রশ্ন করে, কেন একটু আগে ঘরে উঁকি দিচ্ছিলে? আমি আমি বলো, কেন এসেছিলে? আমি রানীমার কাছে একটা কথা বলতে এসেছিলাম। এত রাত্রে কথা বলতে এসেছিলে? সত্যি বলো, কেন এসেছিলে? টাকা। টাকা? হ্যাঁ, টাকা চাইতে এসেছিলাম রানীমার কাছে। এত রাত্রে টাকা চাইতে এসেছিলে? হ্যাঁ, সত্যি বলছি, বিশ্বাস করুন। কাল সকালেই এখান থেকে চলে যাব বলে টাকা চাইতে এসেছিলাম। তাই যদি তো টাকা না চেয়ে ঘরের দরজা থেকে অন করে উঁকি দিয়ে পালিয়ে যাচ্ছিলে কেন? ভয়ানত দৃষ্টিতেই সুধন্য মেঝেতে পড়ে থাকা চিত্রাঙ্গদা দেবীর রক্তাক্ত মৃতদেহটার দিকে তাকালো। বলো। ভয় পেয়ে। আমি জানতাম না। মিস্টার চৌধুরী? কিরিটি জয়ন্তর মুখের দিকে তাকালো। বলুন। এ বাড়িতে ফোন আছে তো? হ্যাঁ, পাশের ঘরেই আছে। যান, থানায় একটা ফোন করে দিন। জয়ন্ত ঘর থেকে বের হয়ে গেল। শোনো সুধন্য, তুমি পাশের ঘরে গিয়ে বসে থাকো, পালাবার চেষ্টা করো না। আমাকে ছেড়ে দিন, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না স্যার। যাও, যা বললাম, পাশের ঘরে গিয়ে বসে থাকো, পালাবার চেষ্টা করো না। কারণ পালিয়ে তুমি বাঁচতে পারবে না যেন। তাহলে পুলিশ তোমাকে ঠিক খুঁজে বের করে এনে একেবারে ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে, মনে রেখো। ফাঁসি? হ্যাঁ, মনে থাকে যেন। যাও, পাশের ঘরে গিয়ে বসো। সত্যি ফাঁসি দেবে? যদি পালাও বা পালাবার চেষ্টা করো। সুধন্য আর কোনো কথা না বলে নিঃশব্দে পাশের ঘরে চলে যায়, দু ঘরের মধ্যবর্তী দরজাপথে ধীরে ধীরে ভূপতিত দেহটার দিকে তাকাতে তাকাতে। কিরিটি এবার ফিরে তাকালো সুরতিয়ার দিকে। সুরতিয়া? বাবুজি? তুমিই তো বরাবর রানীমার খাস দাসী ছিলে। জি। সবসময় তার কাছাকাছিই থাকতে। জি। তবে আজ থাকোনি কেন? রানীমা বলল গণেশকে ডেকে দিয়ে নিচে গিয়ে গান শুনতে, তাই গণেশকে ডেকে দিয়ে গান শুনতে গিয়েছিলাম। তার আগে পর্যন্ত তো তুমি রানীমার কাছাকাছি ছিলে। জি। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে কে রানীমার সঙ্গে দেখা করতে এসেছিল মনে করে বলতে পারো? কেন পারবো না? বলো, কে কে এসেছিল? সকালে 9টায় প্রথম আসেন এখানকার অফিসের ম্যানেজার বাবু, চক্রবর্তী সাহেব। কে, অনিন্দ্য চক্রবর্তী? নাম তো জানি না তার, সবাই তাকে বলে চক্রবর্তী সাহেব, আমিও তাই বলি। তারপর কতক্ষণ ছিলেন চক্রবর্তী সাহেব রানীমার ঘরে? তা প্রায় ঘন্টা দেড়েক। অফিসের কাজে এসেছিলেন বোধহয় চক্রবর্তী সাহেব? না। তবে? তিনি আর চাকরি করবেন না বলে তাই বলতে এসেছিলেন। তাতে রানীমা কি বললেন? তাদের সব কথাবার্তা তো শুনিনি, তবে একবার রানীমাকে বলতে শুনেছিলাম চাকরি ছেড়ে দিলেও দিদিমণির সঙ্গে তার বিয়ের কোনো আশা নেই। তাতে চক্রবর্তী সাহেব কি জবাব দিলেন? বলেছিলেন বিয়ে তাদের হবেই, রানীমার সাধ্য নেই তাদের বিয়ে আটকান। বলতে বলতে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। চক্রবর্তী সাহেব ছাড়া আর কে এসেছিল আজ রানীমার কাছে? কিরিটি আবার প্রশ্ন করেন। বড় দাদাবাবু এসেছিলেন দুপুরে। খাওয়ার পর রানীমা যখন বিশ্রাম নিচ্ছিলেন, বড় দাদাবাবুর সঙ্গে রানীমার কি কথা হচ্ছিল জানি না, তবে মনে হয়েছিল রানীমা বড় দাদাবাবুকে খুব বকাবকি করছে। দাদাবাবু এক সময় ঘর থেকে বের হয়ে গেলেন। আর কেউ আসেনি? ওই সময় জয়ন্ত চৌধুরী এসে ঘরে ঢুকলো। মিস্টার চৌবেকে ফোন করে এলাম, তিনি এক্ষুনি আসবেন বললেন। কিরিটি সুরতিয়ার দিকে আবার তাকালো। আর কে এসেছিল? সেজ দাদাবাবু আর জয়ন্ত দাদাবাবু। আর কেউ আসেনি? না। ঠিক করে মনে করে দেখো। না, আর কেউ আসেনি। তোমার দিদিমণি? দিদিমণি? হ্যাঁ, দিদিমণি আসেননি? না তো। আচ্ছা, মণি দাদাবাবুর সঙ্গে রানীমার কি কথা হয়েছিল কিছু শুনেছিলে? না, তবে কি? একটা কথা কানে এসেছিল। রানীমা চিৎকার করে মেজ দাদাবাবুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছিলেন। আর কেউ আসেনি রানীমার সঙ্গে দেখা করতে, তোমার ঠিক মনে আছে? কিরিটি আবার প্রশ্নটা করে।
ঠিক মনে আছে, তবে কি? আসর থেকে রানিমা ফেরবার পর আমি যখন গণেশকে ডেকে বাগানে যাচ্ছি, তখন সিঁড়ির পাশ দিয়ে যেতে যেতে মনে হয়েছিল কে যেন ওপরে যাচ্ছে সিঁড়ি দিয়ে। মনে হয়েছিল কেন? দেখনি? দেখেছি। তবে পিছন থেকে দেখেছি, ঠিক চিনতে পারিনি। পুরুষ না স্ত্রীলোক? পুরুষই, গায়ে একটা কালো রঙের ওভারকোট ছিল। আর আর লম্বা লম্বা পা ফেলে একসঙ্গে দুটো করে সিঁড়ি টপকে টপকে যেন লোকটা উপরে চলে গেল। তুমি দেখলে না কেন কে উপরে যাচ্ছে? না, দেখিনি। আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে? সুরতিয়া জয়ন্তর দিকে তাকালো, যেন ইতস্তত করছে একটু। কি বলো, কি ভেবেছিলে? ভেবেছিলাম বুঝি জয়ন্ত দাদাবাবুই ওপরে যাচ্ছেন। জয়ন্ত বাবু? কিরিটির মুখ থেকে কথাটা উচ্চারিত হয়। জয়ন্ত সবিস্ময়ে বলে ওঠে, আমি? হ্যাঁ। আশ্চর্য! তা হঠাৎ তোমার মনে হলো কেন যে আমি? জয়ন্তই আবার প্রশ্ন করে সুরতিয়াকে। আপনার ছাড়া তো কালো ওভারকোট এ বাড়িতে কারো নেই, তাই মনে হয়েছিল। কিরিটি এবার জয়ন্তর মুখের দিকে তাকালো, জিজ্ঞাসা করলো, আপনার কালো রঙের ওভারকোট আছে নাকি সত্যি, মিস্টার চৌধুরী? হ্যাঁ, গ্রেট কোট আমি একটা বড় ব্যবহার করি না, তবে এখানে এ সময় খুব শীত বলে কোটটা সঙ্গে এনেছিলাম, কিন্তু একদিনও এসে পর্যন্ত ব্যবহার করিনি। হুকে দেওয়ালে ঝোলানোই রয়েছে। কি যেন এক মুহূর্ত ভাবলো কিরিটি, তারপর জয়ন্ত চৌধুরীর দিকে তাকিয়ে বললে, যান দেখে আসুন তো কোটটা আছে কিনা। এক্ষুনি দেখে আসছি। জয়ন্ত দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে গেল। সুরতিয়া? বাবুজি? জয়ন্ত বাবুর সঙ্গে তোমাদের রানীমার কি কথা হয়েছিল জানো? শুনিনি, তবে একটা কথা কানে এসেছিল রানীমার। কি কথা? জয়ন্ত, আমি তোমাকেও এখন যেন বিশ্বাস করতে পারছি না। বলেছিল এই কথা রানীমা? হ্যাঁ, আরো বলেছিল রানীমা, এখন মনে হচ্ছে তোমরা সবাই আমাকে মারতে পারো। মারবার জন্য সবাই তোমরা আমাকে ওত পেতে বসে আছো। জয়ন্তবাবু তার কি জবাব দিলেন? জয়ন্ত দাদাবাবু বললেন, তোমাকে দেখছি সত্যি সত্যি মৃত্যু বিভীষিকায় পেয়েছে বড় মা। তোমার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেল বলে আমার মনে হচ্ছে। জয়ন্ত ওই সময় হন্তদন্ত হয়ে ফিরে এলো। আশ্চর্য! স্ট্রেঞ্জ! কি হলো? কোটটা ঘরে নেই? নেই? না। সারাদিন কোটটা ছিল কিনা মনে আছে আপনার? মনে আছে স্পষ্ট, দিনের বেলা দেখেছি, তবে সন্ধ্যার পর বড়মার ঘর থেকে ফিরে এসে মনে পড়ছে না দেখেছি কিনা। কিরিটি কোটটা সম্পর্কে আর কোনো কৌতূহল প্রকাশ করে না বা কোনো প্রশ্ন করে না। মনের মধ্যে তখন তার অন্য একটা চিন্তা ক্রমশ যেন একটা নির্দিষ্ট রূপ নেবার চেষ্টা করছে। রাত 10:15 নাগাদ চিত্রাঙ্গদা দেবী গানের আসর থেকে উঠে ভেতরে চলে আসেন। তারপর চিত্রাঙ্গদা দেবী তার খাস দাসী সুরতিয়াকে বলেন গণেশকে ডেকে দিতে। গণেশ সঙ্গে সঙ্গেই প্রায় রানীমার এই ঘরে যদি এসে থাকে, তাহলে সেটা 10টা 20 25 খুব জোর হবে। চিত্রাঙ্গদা দেবী তখনও বেঁচে ছিলেন, কারণ গণেশ এসে এই ঘরে ঢুকবার পর তাকে চিত্রাঙ্গদা দেবী বলেন জয়ন্তকে গানের আসর থেকে ডেকে আনবার জন্য। গণেশ বের হয়ে যায়। ধরা যাক সময় তখন ঘড়িতে 10:30 মতো হবে। গণেশ প্রথমে জয়ন্তবাবুকে ডাকতে গানের আসরে যায়। সেখানে খোঁজ না পেয়ে ফিরে আসে আবার বাড়ির মধ্যে। জয়ন্ত চৌধুরীর ঘরে যায়, তাকে ডাকাডাকি করে তোলে, যেহেতু জয়ন্ত চৌধুরী তখন ঘুমোচ্ছিল। জয়ন্ত চৌধুরী এসে মিনিট 15-20 মধ্যেই এই ঘরে ঢোকে এবং ঢুকে দেখতে পায় চিত্রাঙ্গদা দেবী মৃত। তাহলে বোঝা যাচ্ছে রাত 10:30 থেকে 11:45। এই 15 মিনিট সময়ের মধ্যেই কোনো এক সময় হত্যাকারী এই ঘরে ঢুকে তার কাজ শেষ করে চলে গিয়েছে। রাত 10:30 থেকে 11:45। শেষের কথাটা কিরিটি মৃদু কণ্ঠে উচ্চারণ করে, কতকটা বুঝি স্বগতোক্তির মতোই। কিছু বললেন মিস্টার রায়? জয়ন্ত চৌধুরী প্রশ্ন করে। বলছি চিত্রাঙ্গদা দেবীকে সম্ভবত রাত 10:30 থেকে 11:45 মধ্যে কোনো এক সময় হত্যাকারী পিছন থেকে অতর্কিতে ছোড়ার দ্বারা আঘাত করে সরে পড়েছে বলেই আমার মনে হচ্ছে। অর্থাৎ সে সময় দোতলায় একমাত্র চিত্রাঙ্গদা দেবী তার ঘরে ও আপনি আপনার ঘরে ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না বাড়ির মধ্যে। কাজেই কি, যদি অতর্কিতে আঘাত পেয়ে একটা চিৎকার করেও উঠে থাকেন সেই মুহূর্তে চিত্রাঙ্গদা দেবী, একমাত্র আপনি ছাড়া আর কারো কানে পৌঁছবার কথা নয়।
কিন্তু আপনিও ঘুমিয়েছিলেন। জয়ন্ত কোনো জবাব দেয় না, নিঃশব্দে কিরিটির মুখের দিকে চেয়ে থাকে। কিরিটি কি তাকে সন্দেহ করেছে নাকি? কিরিটি আবার বলে, গণেশ গানের আসরে আপনাকে খুঁজে না পেয়ে যখন ওপরে এসেছে তখন আততায়ী তার কাজ শেষ করে চলে গিয়েছে। গণেশ কি চিত্রাঙ্গদার এই ঘরে আর ঢোকেনি? হয়তো ঢুকেছিল, ঢুকে ওই দৃশ্য দেখে ভয়ে তাড়াতাড়ি আপনার কাছে ছুটে যায়। কিন্তু গণেশ তো বলেনি সে ধরনের কোনো কথা, জানি। আমিও সেই রকমই যে কিছু ঘটেছে তা বলছি না, আমি বলছি ওই রকমও কিছু হয়ে থাকতে পারে মাত্র। বাইরে দালানে এই সময় ঘড়িতে ঢং করে রাত 12:30 ঘোষণা করলো। গানের আসর তখনও পুরো দমে চলছে। মধ্যরাত্রির স্তব্ধতায় এত দূর থেকেও গানের লাইনগুলো যেন স্পষ্ট শোনা যাচ্ছে। কিরিটির মনে হয় কি বিচিত্র পরিবেশ। বাড়ির একাংশে যখন সঙ্গীতের সুধা ঝরে পড়ছে, অন্য অংশে তখন বাড়ির কর্ত্রী নিহত হয়ে রক্তস্রোতে ভাসছেন। জীবন ও মৃত্যু। গণেশ, কিরিটি ডাকে। গণেশ নিঃশব্দে এক পাশে ঘরের মধ্যেই তখন দাঁড়িয়েছিল। গণেশ কিরিটির ডাকে ফিরে তাকায় তার মুখের দিকে। তুমি একবার নিচে যাও, গানের আসর থেকে জগদীন্দ্র, মনীন্দ্র ও ফণীন্দ্র বাবুকে ডেকে নিয়ে এসো। কি বলবো তাদের? গণেশ জিজ্ঞাসা করে। কি বলবে? বলো বলো। হ্যাঁ বলো, তাদের বড় মার বিশেষ জরুরি ব্যাপার, তাদের ডাকছে। হ্যাঁ শোনো, একসঙ্গে নয়, 5-6 মিনিট পর পর এক একজনের কাছে গিয়ে কথাটা বলবে, বুঝলে? আগে যাও, ওদের ডেকে নিয়ে সরকার মশাইকে ডেকে দেবে। সুরতিয়া, আপাতত তুমি এ ঘরে থাকো। গণেশ বের হয়ে গেল। কিরিটি আবার জয়ন্তর দিকে ফিরে তাকালো। মিস্টার চৌধুরী, বলুন। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলুন, পাশের ঘরে যাই, ওখানেই কথাবার্তা হবে। চলুন। মৃতদেহ যেমন ছিল তেমনই পড়ে রইল। সুরতিয়াকে ঘরে রেখে দুজনে মধ্যবর্তী দরজার দিকে অগ্রসর হল। ঘর ছেড়ে যাওয়ার আগে কিরিটি আরেকবার চিত্রাঙ্গদা দেবীর শয়ন ঘরটার চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিল। নিভাজ শয্যা, বোঝা যায় সে রাত্রে খাটের ওপরে বেচারি শয়নের আর সুযোগ পাননি। ঘরের মেঝেতে কেবল খাটের কাছে দামি পুরু একটা কার্পেট বিছানো, বাকি মেঝেটা এমনি আঢাকা। এক কোণে একটা বিরাট দুপাল্লার আলমারি, সেকেলে সেগুন কাঠের তৈরি এবং কারুকার্য করা। তার পাশেই একটা গোলাকার বেশ বড় সাইজের শ্বেত পাথরের টপ টেবিল। টেবিলের ওপরে নানা টুকিটাকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। উল্টো দিকে ঘরের সংলগ্ন বাথরুম। কিরিটি ইতিমধ্যে বাথরুমটাতে পরীক্ষা করে দেখেছিল। বাথরুমের দরজা, যেটার বাইরের ঘোরানো লোহার সিঁড়ির সঙ্গে যোগাযোগ আছে, সেটা ভেতর থেকে বন্ধই ছিল। বাথরুমটাও বেশ প্রশস্ত, আগাগোড়া ইটালিয়ান গ্লেজ স্টাইলের দেওয়াল, মেঝেও ইটালিয়ান মোজাকের। বাথটাব, শাওয়ার, বেসিন সব ঝকঝকে তকতকে। ঘরের মধ্যে শ্বেতপাথরের গোলাকার টেবিলটা ছাড়াও একটা মাঝারি আকারের টেবিল আছে, কিন্তু বই ও নানা ধরনের ফাইল, খাতাপত্র টেবিলের উপরে সাজানো। সামনে একটা দামি কুশন মোড়া চেয়ার, একটা আরামকেদারাও ঘরের মধ্যে আছে, আর একটা লোহার দেওয়ালে গাঁথা সিন্দুক। সিন্দুকটার একেবারে গা থেকে শোবার খাটটা। আগে আগে চলেছিল জয়ন্ত, পিছনে কিরিটি। হঠাৎ কিরিটির নজরে পড়ে ঘরের মেঝেতে মধ্যবর্তী দরজার একেবারে গা থেকে কি একটা পড়ে আছে, চিকচিক করছে। কিরিটি ঝুঁকে নিচু হয়ে জিনিসটা মেঝের থেকে তুলে নিল। রঙিন কাচের চুড়ির একটা ভাঙা টুকরো। কি হলো? জয়ন্ত ঘুরে দাঁড়ায়। না কিছু না, চলুন। দুজনে এসে পাশের ঘরে ঢুকলো। সুধন্য একা একা ঘরের মধ্যে বসেছিল। ওদের ঘরে ঢুকতে দেখে মুখ তুলে তাকালো। আমি নিচে যেতে পারি? সুধন্য জিজ্ঞাসা করে। পালাবার চেষ্টা করবে না তো? না। তাহলে যাও, ডাকলেই যেন পাই। হ্যাঁ, নিচের গেস্ট রুমের পাশের ঘরেই আমি থাকবো। যাও তাহলে, কিরিটি মৃদু হেসে বললে। সুধন্য ঘর থেকে বের হয়ে গেল। মনে হলো সেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওকে যেতে দিলেন মিস্টার রায়, যদি পালিয়ে যায়? জয়ন্ত চৌধুরী বলে কিরিটিকে। কিরিটি মৃদু হেসে বলে, না, পালাবে না। তাছাড়া পালালে তো ক্ষতি নেই কিছু। ক্ষতি নেই? না, সুধন্য হত্যা করেনি। কি করে বুঝলেন? স্বর্ণডিম্বপ্রসূ হংসীকে হত্যা করবে নিজের হাতে?
অন্তত এত বড় গর্ধব সুধন্য নয়, স্বর্ণডিম্ব প্রসূহংসী। হ্যাঁ, চিত্রাঙ্গদা দেবী তো ওর কাছে তাই ছিলেন, এলেই টাকা পেত, তা সে যে কারণেই হোক। আর সেই টাকাটা যে ওর ভরসা সেও আমি জানি। কিন্তু না মিস্টার চৌধুরী, হত্যাকারী শুধু ক্ষিপ্র গতিসম্পন্নই নয়, অসম্ভব তার নার্ভ এবং বুদ্ধি, এবং তার হত্যার পিছনে বড় রকমের কোনো মোটিভ রয়েছে জানেন। কিন্তু হ্যাঁ, আপাতত যা আমার মনে হচ্ছে, হত্যাকারী পূর্ব হতেই প্রস্তুত হয়ে সুযোগের অপেক্ষায় ছিল, এবং সে সুযোগ পাওয়া মাত্র এতটুকু দেরি করেনি আর, সঙ্গে সঙ্গে চরম আঘাত এনেছে, তারপর সরে পড়েছে। বাইরে ওই সময় পদশব্দ পাওয়া গেল। দেখুন তো কে এলো। জয়ন্তকে উঠে দেখতে হলো না। থানার অফিসার মিস্টার চৌবে ও চিত্রাঙ্গদা দেবীর সরকার যোগেন বা যোগিন মিত্র এসে ঘরে ঢুকলো। এই যে জয়ন্ত বাবু, যোগিন মিত্রই প্রথমে কথা বলে। কি ব্যাপার, আমাকে ডেকেছেন কেন? আর মিস্টার চৌবেই বা? কথা বলল এবারে কিরিটি। প্রয়োজন ছিল মিত্রমশাই। কি বলুন তো? একটু যেন বিস্মিত হয়ে যোগেন মিত্র কিরিটির মুখের দিকে তাকায়। বিস্ময়ের তার কারণ ছিল, কারণ কিরিটির সত্যি পরিচয়টা সে জানে না এখনো। অথচ এত রাত্রে এ ঘরে। কিরিটি আবার বলে, একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা? হ্যাঁ, মিসেস চৌধুরী অর্থাৎ আপনাদের রানীমা। কি হয়েছে তার? ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করেন যোগেন মিত্র। তিনি খুন হয়েছেন। সে কি? হ্যাঁ। কিরিটি তখন সংক্ষেপে ব্যাপারটা বিবৃত করে। চৌবেজি এবার বলে, কিন্তু আপনি কে? এবারে জয়ন্ত তার পরিচয় দিল। উনি বিখ্যাত রহস্য সন্ধানী কিরিটি রায়। সত্যি? নমস্তে নমস্তে বাবুজি। চৌবেজির কণ্ঠস্বর শ্রদ্ধায় একেবারে বিগলিত। কি সৌভাগ্য আপনার দেখা পেলাম। যোগেন মিত্র বলে এবারে, তাহলে আপনি যে বলছিলেন জয়ন্তবাবু। জয়ন্তবাবু তখন সংক্ষেপে কিরিটির এখানে আসার ব্যাপারটা বলে গেল। বড়মার ইচ্ছাক্রমেই সব ব্যবস্থা করা হয়েছিল। মৃতদেহ পরীক্ষা করলো চৌবে। চিত্রাঙ্গদা দেবী সমস্ত শয়নকক্ষটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর কিরিটির মুখের দিকে চেয়ে বললে, ताज्जुब की बात, ऐसा कैसे हो सकता, मेरे समझ में नहीं आता राय साहेब, आपको राय क्या है? কিরিটি বলে, যতদূর বুঝতে পারছি আততায়ী মিসেস চৌধুরী কোনো অপরিচিত জন নয়, কোনো বাইরের লোকও নয়। তো কৌন হো সকতা? সেটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। সকলের সঙ্গে কথাবার্তা না বললে। কিরিটির কথা শেষ হলো না। জগদীন্দ্র প্রথমে ও তার পশ্চাতে মেজ মনীন্দ্র এসে ঘরে ঢুকলো, এবং ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই যুগপৎ ওদের কণ্ঠ হতে একটা অস্ফুট আর্তচিৎকার নির্গত হয়। এ কি? তারপরেই যেন দু ভাই বোবা হয়ে গেল। প্রস্তর মূর্তির মতো ভূপতিত প্রাণহীন রক্তাক্ত দেহটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে রইল। গানের আসর তখনও ভাঙেনি। গানের সুর তখনও শোনা যাচ্ছে। এক পাশে সুরতিয়া তখনও পাথরের মতো নিশ্চল দাঁড়িয়ে। চৌবেজি কথা বলে, চলিয়ে সাব, ও কামরা মে চলিয়ে। চৌবেজির সঙ্গে সঙ্গে জগদীন্দ্র, মনীন্দ্র, যোগেন মিত্র ও জয়ন্ত পাশের ঘরে চলে গেল। কিরিটি চৌবেজিকে সম্বোধন করে বলল, আপ যাইয়ে চৌবেজি, मैं आता हूं। সুরতিয়া? কিরিটির ডাকে সুরতিয়া ওর মুখের দিকে তাকালো। ফ্যাকাশে বিবর্ণ মুখ। সুরতিয়া? বাবুজি, তুমি তো ভূপত সিং এর স্ত্রী, তাই না? কথাটা শুনে হঠাৎ যেন চমকে ওঠে সুরতিয়া। কয়েকটা মুহূর্ত কোনো জবাব দিতে পারে না। তারপর ধীরে ধীরে নিঃশব্দে মাথা হেলিয়ে সম্মতি জানালো। শোনো সুরতিয়া, আমি তোমার অনেক কথাই জানি। সুরতিয়ার দু চোখের দৃষ্টিতে যেন একটা অজানিত আশঙ্কা ঘনিয়ে ওঠে। নিঃশব্দে চেয়ে থাকে ও। কিরিটি আবার বলে, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করছি, তার ঠিক ঠিক জবাব দাও। জবাব না দিলে জানবে যাকে তুমি বাঁচাবার চেষ্টা করছো তাকে কেউ বাঁচাতে পারবে না। সুরতিয়া তথাপি নীরব। রাজাবাবুর সঙ্গে তোমার খুব ঘনিষ্ঠতা ছিল, সত্যি কিনা? সুরতিয়া নীরব। নিঃশব্দে সে কেবল চেয়ে আছে কিরিটির মুখের দিকে। আমি জানি ছিল, কিরিটি বলতে থাকে। আর সে ঘনিষ্ঠতার কথা রানীমা জানতো, তাই না? সুরতিয়া পূর্ববৎ নীরব। এবার বলো, ওই সুধন্য কে? আমি জানি না বাবুজি। জানো, বলো কে? আমি জানি না।
তুমি বলতে চাও তুমি জানো না কেন রানীমা অমন করে সুধন্য এসে তার সামনে দাঁড়ালেই তাকে টাকা দিতেন? রানীমা ওকে পেয়ার করতেন তাই। কিরিটি হেসে ফেলে। কি বললে? পেয়ার? হ্যাঁ, मिथ्ये कथा, झूठ। उससे रानीमा को बहुत नफरत थी। नहीं बाबूजी, नहीं सचमुच। রানীমা, শোনো সুরতিয়া, তুমি যাই বলো, আমি জানি রানীমা ওই সুধন্যকে দু চোখে একবারে দেখতে পারত না। বলো, সত্যি কথা বলো, রানীমা কেন সুধন্যকে অমন করে টাকা দিতেন বলো। বিশ্বাস করুন বাবুজি, আমি জানি না। আমি কিন্তু জানি কেন রানীমা ওকে টাকা দিতেন। আপনি জানেন? গলার স্বরে যেন একটা চাপা আতঙ্ক ফুটে ওঠে স্পষ্ট হয়ে সুরতিয়ার হঠাৎ। তুমি বলছো রানীমা সুধন্যকে পেয়ার করত, কিন্তু কেন? কি সম্পর্ক ছিল সুধন্যর সঙ্গে রানীমার? কে ও রানীমার? কেউ না। তবে? কিন্তু বাবুজি, যাক সে কথা। এবার সত্যি করে বলো তো, সিঁড়ি দিয়ে কোট গায়ে যে লোকটা উপরে উঠছিল সে কে? তাকে আমি চিনতে পারিনি। আবার মিথ্যে কথা বলছো। তাকে তুমি চিনতে পেরেছো? না না, আমি চিনতে পারিনি। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, এই ঘরেই তুমি থাকো, কোথাও যেও না জানো। কিরিটি কথাগুলো বলে মধ্যবর্তী দরজাপথে পাশের ঘরে গিয়ে ঢুকলো। চৌবেজি তখন জবানবন্দি নিচ্ছেন এক এক করে ঘরে যারা উপস্থিত ছিল। জগদীন্দ্র ও মনীন্দ্র চিত্রাঙ্গদা দেবীর আকস্মিক মৃত্যুতে যেন কেমন মূর্ছবান হয়ে গিয়েছিল। তারা যেন কিছু ভালো করে ভাবতেও পারছিল না। তারা তাদের জবানবন্দিতে বলেছে সন্ধ্যা থেকেই তারা গানের আসরে গিয়ে বসেছিল এবং বাগানে গেস্টদের জন্য যে খাবার ব্যবস্থা হয়েছিল সেখানেই কয়েকজন পরিচিত স্থানীয় ভদ্রলোকের সঙ্গে খেয়ে নিয়েছিল। খাবার জন্য বাড়ির মধ্যে পর্যন্ত আসেনি। গানের আসর ছেড়ে তারা একবারের জন্য উঠে আসেনি। কিছুই তারা জানে না, কিছুই তারা বলতে পারে না। আর জয়ন্ত কিরিটির কাছে যা বলেছিল চৌবেজির প্রশ্নের জবাবেও তাই বলেছে, অর্থাৎ পুনরাবৃত্তি করেছে। বাইরে গানের আসর তখনও পুরোদমে চলছে। রাত প্রায় 1:45 হলো। কিরিটি মনীন্দ্রর দিকে তাকিয়ে তাকে এবার প্রশ্ন করে, কয়েকটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই মনীন্দ্রবাবু। মনীন্দ্র কিরিটির মুখের দিকে তাকালো। আজ সন্ধ্যার সময় আপনি আপনার বড়মার ঘরে এসেছিলেন না? হ্যাঁ। কি কথা হয়েছিল আপনার চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে? এমন বিশেষ কিছুই না, কিন্তু আমি যতদূর জানি আপনাদের পরস্পরের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়েছিল এবং তিনি উত্তেজিত হয়ে উঠেছিলেন। তেমন বিশেষ কিছুই যদি না হবে তো হ্যাঁ, সাথীর বিয়ের ব্যাপার নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। আর কিছু না? না, অনিন্দ আমার পরিচিত বন্ধু। সাথী তাকে বিয়ে করতে চায়, অনিন্দও সাথীকে বিয়ে করতে চায়, অথচ বড়মা কিছুতেই রাজি নন। আমি কথাটা উত্থাপন করতেই বড়মা আমাকে যা তা বলতে শুরু করেন। তিনি আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন? হ্যাঁ। আচ্ছা মনীন্দ্রবাবু, আপনাদের ভাইয়েদের মধ্যে কাকে বেশি চিত্রাঙ্গদা দেবী পছন্দ করতেন বলে আপনার মনে হয়? সত্যি কথা বলতে গেলে কাউকে তিনি আমাদের সত্যিকারে পছন্দ করতেন না, ভালোবাসতেন বলে আমার মনে হয় না। আপনার ছোট ভাই শচীন্দ্রবাবুকে? না। জয়ন্তবাবুকে? ওকে তো তিনি দুচক্ষে দেখতে পারতেন না। জগদীন্দ্র মনীন্দ্রর কথাটার পুনরাবৃত্তি করল। গণেশ? কিরিটি এবারে গণেশের দিকে ফিরে তাকালো। গণেশ একপাশে দাঁড়িয়েছিল, জবাব দিল, আগে শচীন্দ্রবাবুকে ডেকে নিয়ে এসো তো। আর শোনো, তোমাদের সাথী দিদিমণিকেও একটা খবর দাও। গণেশ বের হয়ে গেল। জগদীন্দ্রবাবু, মনীন্দ্রবাবু, আচ্ছা আপনাদের বড় মার কোনো শত্রু ছিল কি? শত্রু? হ্যাঁ। মনীন্দ্রই এবারে বলে, না, তার আবার কে শত্রু থাকতে পারে? কিন্তু এটা তো ঠিক মনীন্দ্রবাবু, আপনারা ভাই বোনেরা কেউ আপনাদের বড় মাকে পছন্দ করতেন না। পছন্দ করতেন না? হ্যাঁ, কেউ আপনারা সুখী নন। না না, তা কেন হবে? কিন্তু আমি যতদূর শুনেছি কেউ আপনারা তার ব্যবহারে সন্তুষ্ট ছিলেন না। জগদীন্দ্র জিজ্ঞাসা করে, কে বলেছে সে কথা আপনাকে? জয়ন্ত? না। তবে? বলেছেন আপনাদের বড় মা। বড় মা? হ্যাঁ। আর তার ধারণা হয়েছিল কি তাকে আপনারা হত্যাও করতে পারেন। এসব আপনি কি বলছেন? যা বলছি তা যে মিথ্যা নয় সে আপনারা সকলেই জানেন।
আপনি মনীন্দ্রবাবু, শচীন্দ্রবাবু, সাথী দেবী কেউ আপনারা আপনাদের বড় মাকে সহ্য করতে পারতেন না। শচীন্দ্র আর সাথী একই সঙ্গে ওই সময় এসে ঘরে ঢুকলো। গণেশ কোনো কথাই তাদের বলেনি। দুজনেই ঘরের মধ্যে অত লোক ও থানা অফিসারকে দেখে একটু যেন অবাকই হয়। শচীন্দ্র বলে, কি ব্যাপার, কি হয়েছে রে বড়দা? জগদীন্দ্রর মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করে শচীন্দ্র। আমি বলছি শচীন্দ্রবাবু, কিরিটি বলে, আপনাদের বড় মাকে কে যেন একটু আগে খুন করেছে। খুন? হ্যাঁ। কি বলছেন আপনি? ব্যাপারটা অপ্রত্যাশিত ও বিস্ময়কর হলেও সত্যি সত্যি তাই ঘটেছে। She has been brutally murdered. সাথী এতক্ষণ চুপ করেছিল। সে হঠাৎ বলে, এইরকমই যে কিছু একটা শেষ পর্যন্ত ওর ভাগ্যে ঘটবে সে আমি জানতাম। কি বললেন? কিরিটি সাথীর মুখের দিকে তাকালো। বলছি ওর বরাতে যে শেষ পর্যন্ত এমনি একটা কিছু ঘটবে সে তো জানাই ছিল। কেন? অমন দাম্ভিক হৃদয়হীন স্ত্রীলোকের সঙ্গে ওইরকম কিছু একটা ঘটাই তো স্বাভাবিক। আপনি তো জানেন না কতটুকু পরিচয় ওর আর এ দুদিনে পেয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে ওর কাছে থেকে বুঝতে পেরেছি কি টাইপের স্ত্রীলোক ছিল আমাদের বড় মা। আপনাদের উপর বুঝি খুব অত্যাচার করতেন? কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। যদিও দুদিন থেকে এই বাড়িতে আপনি আছেন আমি জানতে পেরেছিলাম আজই সকালে গণেশের কাছ থেকে। জয়ন্ত চৌধুরী তখন পুনরায় কিরিটির পরিচয়টা ওদের কাছে ব্যক্ত করে। সাথী সব শুনে বলে, ও আপনি ওই ডাইনি বুড়ির আমন্ত্রণ নিয়ে এখানে এসেছিলেন আমাদের ওপর খবরদারি করতে, তখন তো তার সত্য পরিচয়টা নিশ্চয়ই আপনার সর্বাগ্রে জানা দরকার। বিশেষ করে আমি নিশ্চয়ই জানি সে পরিচয়টা আপনি তার পাননি যখন। বেশ তো বলুন না শুনি। এক জঘন্য প্রকৃতির, নিষ্ঠুর হৃদয়হীন প্রকৃতির স্ত্রীলোক ছিলেন তিনি। কিরকম? সেই ইতিহাস বর্ণনা করতে গেলে পুরো একটা দিন লেগে যাবে। কিন্তু জয়ন্তদাও তো তাকে চিনত। তার কাছে কিছু আপনি আগে শোনেননি? শুনেছি কিছু কিছু, আপনিও বলুন না। এই যে দেখছেন আমার সহোদর ভাইকটিকে, এদের চারটেকে একেবারে ভেড়া করে রেখেছিল মহিলা। এই যে বাড়িটা, ইন্দ্রালয় যার নাম, এর আসল নাম কি হওয়া উচিত ছিল জানেন? নরকালয়। কতগুলো জ্যান্ত মানুষকে অনুকম্পা ও সাহায্য করার ভান করে দিনের পর দিন, রাতের পর রাত চরম জঘন্য নির্যাতন চালিয়েছে। আর তার ফলে যা হবার ঠিক তাই হয়েছিল। এরা সকলের মুখে যতই শ্রদ্ধা ও প্রীতি জানাক না কেন, মনে মনে করত প্রচন্ড ঘৃণা। ঘৃণা? হ্যাঁ, ঘৃণা। অথচ মজা কি জানেন? তবু এরা কেউ বিদ্রোহ করতে পারেনি, এই বিচিত্র বন্দিশালা ছেড়ে চলে যেতে পারেনি। এর চেয়ে দুঃখ, লজ্জা ও ভীরুতার আর কি থাকতে পারে বলতে পারেন? একটু থেমে সাথী আবার বলে, কাজেই আজ যা ঘটেছে সে তো খুবই স্বাভাবিক। কিন্তু দুঃখ হচ্ছে আমার, আমি যখন এই বন্দিশালা ছেড়ে চলে যাবার জন্য প্রস্তুত হয়েছি ঠিক সেই মুহূর্তে ব্যাপারটা ঘটল। আপনি কি? হ্যাঁ, সকালেই অনিন্দর আসার কথা। আমাকে সে নিয়ে যাবে এখান থেকে বলে গিয়েছে। আপনার চলে যাবার কথাটা আপনার বড়মা জানতেন? হ্যাঁ। আপনি বলেছিলেন বুঝি? হ্যাঁ, কাল দুপুরেই জানিয়ে দিয়েছিলাম। তিনি কি বলেছিলেন? বলেছিল তাহলে তার সম্পত্তির একটা কপর্দকও আমি পাবো না। আমিও সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলাম তাকে চাই না। তাহলে দুপুরে আপনার সঙ্গে আপনার বড়মা দেখা হয়েছিল? হ্যাঁ। আপনার মেজদা কথাটা জানতেন কি? হ্যাঁ, তাকে বলেছিলাম। কিরিটি এবার শচীন্দ্রর দিকে ফিরে তাকালো। আপনার নামই শচীন্দ্র চৌধুরী? হ্যাঁ। আপনি আপনার ঘরেই ছিলেন এতক্ষণ বোধহয়? হ্যাঁ। গানের আসরে যাননি? না, ওসব আমার ভালো লাগে না। আচ্ছা শচীন বাবু, শেষ আপনার বড় মার সঙ্গে কখন দেখা হয়? গতকাল সন্ধ্যায়। কি কথা হয়েছিল তার সঙ্গে আপনার? বিশেষ কিছুই না। ক্রমশ রাত শেষ হয়ে আসে। আসর ইতিমধ্যে ভেঙে গিয়েছিল। অতিথি অভ্যাগতরাও একে একে ইন্দ্রালয় ছেড়ে চলে গিয়েছিল। দুঃসংবাদটা চাপা থাকে না। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই একান ওকান হতে হতে সংবাদ সমস্ত ইন্দ্রালয়ে ছড়িয়ে যায়। কিরিটির অনুরোধে চৌবেজি ইন্দ্রালয়ে পুলিশ প্রহরা মোতায়েন করেছিলেন ইতিমধ্যে, এবং নির্দেশ জারি করে দিয়েছিলেন তার বিনা অনুমতিতে কেউ ইন্দ্রালয় ছেড়ে আপাতত যেতে পারবে না। সকলকেই আপাতত নজরবন্দি থাকতে হবে। রীতিমতো এক অস্বস্তিকর পরিবেশ। উৎসব আরো কদিন হবার কথা ছিল, কিন্তু চিত্রাঙ্গদা দেবীর আকস্মিক মৃত্যু আততায়ীর হাতে হঠাৎ যেন সবকিছুর উপর একটা পূর্ণচ্ছেদ টেনে দিয়েছিল।
আনন্দ কোলাহল মুখরিত ইন্দ্রালয়ের ওপর হঠাৎ যেন একটা শোকের কালো ছায়া নেমে এসেছে। উৎসব থেমে গিয়ে যেন একটা শ্মশান স্তব্ধতা নেমে এসেছে ইন্দ্রালয়ের উপর। 2 দিন অমনি করে কেটে গেল আরো। কিরিটি মধ্যে মধ্যে এক একজনকে আলাদা করে তার ঘরে ডেকে এনে আরো কিছু কিছু প্রশ্ন করেছে এবং সবাই জানতে পেরেছে কিরিটির কথায় পুলিশ এবং তার ধারণা বাইরের কেউ চিত্রাঙ্গদা দেবীর নৃশংস হত্যার জন্য দায়ী নয়। হত্যা করেছে চিত্রাঙ্গদা দেবীকে বাড়ির মধ্যে যারা সে রাত্রে উপস্থিত ছিল, অর্থাৎ চিত্রাঙ্গদা দেবীর কোনো আপন জনই, বিশেষ করে যাদের অন্দরে ও চিত্রাঙ্গদা দেবীর ঘরে অবাধ গতিবিধি ছিল। কথাটা শোনা অবধি সকলেই যেন হঠাৎ কেমন বোবা হয়ে গিয়েছে। সকলেই পরস্পরের মুখ চাওয়াচাই করছে সর্বক্ষণ। একের অন্যের প্রতি কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টি। প্রত্যেকেই যেন প্রত্যেকের দিকে কেমন সন্দেহ নিয়ে তাকাচ্ছে। কে তাদের মধ্যে কে হত্যা করলো চিত্রাঙ্গদা দেবীকে? জগদীন্দ্র, মনীন্দ্র, ফণীন্দ্র, শচীন্দ্র ও জয়ন্ত। বিশেষ করে ওই 5 জন। 5 ভাইয়ের মধ্যেই যেন ওই কথাটা ঘুরে ফিরে উদয় হয়। সাথীও তাকায় তার ভাইদের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে। কে হত্যা করলো? আর ওদের মধ্যে জড়িয়ে পড়েছে সুধর্ম। কেউ কারো সঙ্গে মন খুলে কথা পর্যন্ত যেন বলতে পারছে না। কথা বলতে গিয়ে থেমে যাচ্ছে। সবাই যেন নিজের নিজের মনের মধ্যে গুমড়োচ্ছে। বিশ্রী অস্বস্তিকর এক পরিস্থিতি। সেদিন দুপুরে কিরিটি তার ঘরের মধ্যে বসেছিল। বাইরে ফণীন্দ্রর গলা শোনা গেল। মিস্টার রায়, আসতে পারি? আসুন আসুন। ডান পাটা খোঁড়া ফণীন্দ্রর। ডান পাটা একটু টেনে টেনে আস্তে আস্তে চলেছে। পা টেনে টেনে ফণীন্দ্র এসে ঘরে ঢুকলো। বসুন। মিস্টার রায়, বলুন। এরকম করে তো আর পারছি না মিস্টার রায়। এই যে সর্বক্ষণ এক সন্দেহের দুঃসহ যন্ত্রণা। সত্যি বলছি, আর কটা দিন এভাবে থাকলে হয়তো পাগল হয়ে যাব। আমি তো আপনাদের প্রত্যেককেই বলেছি ফণীন্দ্রবাবু, আপনারা যে যা জানেন কোনো কথা গোপন না করে অকপটে আমাকে জানতে দিন। তাহলে এভাবে আপনাদের কষ্ট পেতে হবে না। আমিও ব্যাপারটার একটা মীমাংসায় পৌঁছাতে পারি। কিন্তু আপনি বিশ্বাস করুন, সব কথাই আপনাকে অন্তত আমি বলেছি। না। কি বললেন? আপনি সব কথা বলেননি। বলিনি? না। কি কথা আপনার কাছে আমি গোপন করেছি? গোপন করেছেন সে রাতে, মানে দুর্ঘটনার রাত্রে, রাত 9:15 থেকে রাত 11:45 পর্যন্ত আপনি কোথায় ছিলেন, কি করেছিলেন? আমি তো আমার ঘরে ঘুমিয়েছিলাম ওই সময়টা। না। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, বিশ্বাস আমি করতে পারছি না। পারছেন না? না। কেন? কারণ রাত 10টা নাগাদ আপনাকে আমি গানের আসরে দেখেছি। না না, মানে অস্বীকার করবার চেষ্টা করছেন কেন? আমি আপনাকে দেখেছি। বলুন, সে রাত্রে আসরে আপনি যাননি? হ্যাঁ, গিয়েছিলাম। বরে গোলাম আলী যখন গান ধরেন। হ্যাঁ, রাত ঠিক 10টায়। আমার মনে আছে তিনি গান ধরেছিলেন। হ্যাঁ মিস্টার রায়, অস্বীকার করব না, গিয়েছিলাম আমি। কিন্তু শরীরটা ভালো না থাকায় একটু পরেই চলে আসি। তাহলে আপনি যে বলছিলেন সেদিন সন্ধ্যা থেকে আপনাকে ডাকা পর্যন্ত আপনি ঘরে শুয়েছিলেন, সত্যি নয়? ফণীন্দ্র মাথা নিচু করে। কথাটা আপনি সেদিন স্বীকার করেননি কেন? ভয়ে। কিন্তু আপনি বিশ্বাস করুন, বড় মাকে আমি খুন করিনি। কেন করব? কি স্বার্থ থাকতে পারে আমার? সে কথা যদি বলেন তো স্বার্থ আপনার আছে বই কি। স্বার্থ আছে? কি স্বার্থ? বড় বড় চোখ করে তাকায় ফণীন্দ্র কিরিটির মুখের দিকে। প্রথমত ধরুন, বড় মার মৃত্যু হলে আপনি নিয়মিত মোটা একটা মাসোহারা পাবেন তার উইল অনুযায়ী, অন্যান্য সম্পত্তির ভাগ ছাড়াও। আর সবচেয়ে বড় কথা, দিবারাত্র বড় মার মুখের দিকে চেয়ে তার ভয়ে জুজুর মতো থাকতে হবে না। ওই বন্দি জীবন কাটাতে হবে না। এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। যন্ত্রণা থেকে মুক্তি নয়, ভেবে দেখুন, আপনারা প্রত্যেক ভাই বোনেরাই কি আপনাদের বড় মার প্রতি নিরন্তর শাসন আর বিধিনিষেধে সর্বক্ষণ তার শাসনের ঝাপটা সয়ে সয়ে ভেতরে ভেতরে হাঁপিয়ে ওঠেননি? মানুষ তো কেবল মাথা গোঁজবার একটা ঠাঁই ও সেই সঙ্গে দুবেলা নিশ্চিন্তে আহার কিংবা সর্বক্ষণ অর্থের স্বাচ্ছন্দ্য ও নিশ্চিন্ততা নিয়েই তার জীবনের যা কিছু কাম্য পেয়ে যায় না। তার মনটা সব দিক দিয়ে ভরে ওঠে না। তার সব অভাব অভিযোগ মিটে যায় না। সে চায়, শুধু সে কেন, প্রতিটি মানুষই চায় তার ব্যক্তি স্বাধীনতা সবার উপরে। এখানে সকল প্রকার স্বাচ্ছন্দ্য ও আরামের মধ্যে থেকেও সেই স্বাধীনতাটুকুর অভাবেই কি আপনারা প্রত্যেকে
দিনের পর দিন এই ইন্দ্রালয়ের দেওয়ালে মাথা কুটে মরেননি? এই 4 দেওয়াল থেকে মুক্তি চাননি? চেয়েছি মিস্টার রায়, প্রতি মুহূর্তে চেয়েছি, কিন্তু হঠাৎ উত্তেজিত হয়ে ফণীন্দ্র বলে ওঠে। তার চোখ মুখ লাল হয়ে ওঠে। কিরিটি বাধা দিল, কিন্তু পারেননি। এই বন্দিশালার চৌকাঠ ডিঙিয়ে বাইরে যেতে পারেননি, কারণ এখানকার এই স্বাচ্ছন্দ্য ও আরাম দিনের পর দিন যেমন করে খাঁচায় পাখির ডানাকে অনভ্যস্ত থাকায় অবশ করে দেয়, আপনাদেরও ঠিক সেই অবস্থা হয়েছিল বলে। তবু মাঝে মাঝে মনে হয়েছে বের হয়ে পড়েন, তাই না? তবু পারেননি, কারণ পা দুটোই যে আপনাদের অবশ হয়ে গিয়েছিল, তাই না? চৌকাঠ ডিঙাবার জন্য মনের যে সাহসের দরকার, সেই সাহসের মেরুদণ্ডটাও ভেঙে দিয়েছিলেন আপনাদের ওই বড় মা। আর সেই অক্ষমতা ক্রমশ আপনাদের প্রত্যেকের মনের মধ্যে বড়মার প্রতি যে একটা প্রচন্ড ঘৃণা পুঞ্জীভূত করে তুলেছিল, তাতে করে কেবলমাত্র আপনি কেন, আপনাদের 4 ভাইয়ের মধ্যে যে কারোর পক্ষেই চিত্রাঙ্গদা দেবীকে হত্যা করা শেষ পর্যন্ত আদৌ অসম্ভব ছিল না। ফণীন্দ্র যেন বোবা হয়ে যায়, সে মাথা নিচু করে বসে থাকে। কিরিটি ফণীন্দ্রর মুখের দিকে তাকিয়ে বলে, আপনাদের ভাই বোনেদের মনের অবস্থাটা যে আমি বুঝিনি তা নয় ফণীন্দ্রবাবু। মানুষ সহ্যের শেষ সীমাটুকু যখন অতিক্রম করে যায়, আমি জানি তখন সে মরিয়া হয়ে ওঠে, আর তখন তার পক্ষে কোনো কাজই অসাধ্য থাকে না। কিরিটি বাবু বলুন, সত্যি কি আপনি কি মনে করেন আমাদের মধ্যেই কেউ, এই বাড়ির মধ্যে সে রাত্রে যারা উপস্থিত ছিল তাদের মধ্যেই একজন? কে? আপনি ভেবে দেখুন না কে হতে পারে। ফণীন্দ্র অতঃপর হঠাৎ যেন চুপ করে গেল। একটু পরে যেন কেমন চোরের মতোই নিঃশব্দে ফণীন্দ্র ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি চেয়ে থাকে তার গমন পথের দিকে। ডান পাটা টেনে টেনে ফণীন্দ্র ঘর থেকে বের হয়ে গেল। এসেছিল একটা প্রতিবাদ জানাতে, এখন যেন ভীত চোরের মতো মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেল। কালো রঙের গ্রেট কোটটা শেষ পর্যন্ত পাওয়া গেল বাগানের মধ্যে। বাগানে একটা গাছের ডালের সঙ্গে ঝুলছিল। একজন পুলিশেরই বাগানটা অনুসন্ধান করতে করতে চোখে পড়ে। কোটটা হাতে পুলিশটা কিরিটির ঘরেই এসে ঢুকলো। চৌবেজিও ওই সময় কিরিটির ঘরের মধ্যে বসেছিল, চিত্রাঙ্গদা দেবীর হত্যার ব্যাপার নিয়ে আলোচনা করছিল। ইতিমধ্যে আরো একটা ব্যাপার ঘটে গিয়েছিল। পুলিশ প্রহরীর চোখে ধুলো দিয়ে হঠাৎ গত রাত্রে সুধন্য ইন্দ্রালয় থেকে উধাও হয়ে গিয়েছিল, কিন্তু বেচারা বেশি দূর যেতে পারেনি। কাতরাসগড় ছাড়িয়ে তেঁতুলিয়া হল্টের কাছাকাছি পরের দিনই সন্ধ্যায় সুধন্য ধরা পড়ে যায়। সুধন্যকে পুলিশ ধরে নিয়ে এসেছে। চৌবেজির ইচ্ছা ছিল সুধন্যকে নিয়ে গিয়ে একেবারে হাজতে পড়েন, কারণ তার ধারণা চিত্রাঙ্গদা দেবীর হত্যাকারী আর কেউ নয়, এই সুধন্যই। কিন্তু কিরিটি বলেছে, না চৌবেজি, তাড়াহুড়ো করে কিছু করবেন না। আপনি বুঝতে পারছেন না মিস্টার রায়, চৌবেজি বলেছিলেন, ওকে ছেড়ে রাখলে বিপদ হবে। কিছু হবে না আমি বলছি, কিরিটি মৃদু হেসে জবাব দিয়েছে। কিন্তু গ্যারান্টি বাকি? গ্যারান্টি ওর নিজের চরিত্র। বুঝলাম না আপনার কথাটা মিস্টার রায়। ও পালিয়ে যেতে পারে না, পালাবার মতো শক্তি ওর নেই। কিন্তু আমি আপনাকে আগেও বলেছি চৌবেজি, আবারও বলছি, হত্যাকারী ও নয়। তাই যদি নয় তো তবে ওকে ছেড়ে দিলেই তো হয়, নজরবন্দি করে রাখবারই বা কি দরকার? দরকার আছে। যে দাবা খেলা আমরা শুরু করেছি সেই দাবা ছকেরই ও জানবেন মোক্ষম একটি ঘুঁটি, একটি বোড়ে। সেই বোড়ের চালটি ঠিক সময় মতো যখন দেবো, দেখবেন সমস্ত কুয়াশা কেটে গেছে। কুয়াশা? হ্যাঁ, লক্ষ্য করেছেন আজ কদিন থেকেই ভোরের দিকে কি ঘন কুয়াশা নামছে? হঠাৎ কিরিটি বলে ওঠে। হ্যাঁ দেখেছি। কথাটা বলে চৌবেজি কেমন যেন বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন কিরিটির মুখের দিকে। আজও চৌবেজি আবার এসেছিল সুধন্যকে হাজতে নিয়ে গিয়ে পড়বার জন্য, কারণ ধরা পড়বার পর সুধন্যকে আবার এনে ইন্দ্রালয়ের মধ্যে নজরবন্দি রাখা হয়েছিল কিরিটিরই অনুরোধে। যদিও চৌবেজির এতটুকু ইচ্ছা ছিল না সুধন্যকে আবার ইন্দ্রালয়ে ফিরিয়ে আনতে, কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করতে তিনি পারেননি। ওখানকার এসপি মিস্টার সুন্দরায়া চৌবেজিকে ডেকে বলে দিয়েছিলেন, কিরিটি যেমন বলবে তাই যেন চৌবে করেন। चौबे जी बोलेছিলেন, खूनी को एक कोठी में रखना अच्छा नहीं, लेकिन चौबे जी मैंने तो बहुत दफे कहा चुका वह मुस्लिम नहीं है। किरीटी बोले, मैंने भी तो इतना साल वही काम कर रहा है, अगर वह मुस्लिम नहीं होगा तो मैं पुलिस को नौकरी छोड़ दूंगा। किरीटी हंसे।
আর ঠিক সেই সময় পুলিশটা কোটটা নিয়ে ঘরে ঢুকে। হুজুর দেখিয়ে ইয়ে পের কা উপর সে মিলা। চৌবেজি বিশেষ কোনো আগ্রহ দেখান না ব্যাপারটায়। ওভারকোটটা কিরিটি যখন অনুসন্ধানের কথা বলছিল তখনও বিশেষ উৎসাহ প্রকাশ করেননি চৌবেজি। চৌবেজি বলেন, রাখ দো আভি। পুলিশটি চলে যাচ্ছিল, কিন্তু কিরিটি বাধা দিল। ডাকলো, দেখি দাও তো কোটটা। পুলিশটা কোটটা কিরিটির হাতে তুলে দিল। কিরিটি প্রথমেই কোটটার পকেটগুলো ভালো করে পরীক্ষা করে, একটার পর একটা। উল্লেখযোগ্য কিছুই মেলে না। মেলে একটা রুমাল, একটা দেশলাই আর একটা সিগারেট কেস। চৌবেজি চেয়ে চেয়ে কিরিটির ব্যাপারটা দেখছিলেন। ঠোঁটের কোণে একটা অবজ্ঞার হাসির ক্ষীণ বিদ্যুৎ যেন। क्या राय साहब कुछ मिला? কিরিটি কোনো জবাব দেয় না। ওভারকোটটার কলারের কাছ থেকে একটা চুল টেনে বের করেছে তখন সে। চুলটা টেনে বের করে নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুকে। কি দেখছেন চুলটা নিয়ে অত রায় সাহেব? চৌবেজি আবার বলে ওঠেন, वही बाल से क्या आपको मालूम हो जाएगा খুনি कौन? কিরিটি ফিরে তাকালো এবার চৌবেজির মুখের দিকে। কিরিটির দু চোখের দৃষ্টিতে যেন বিদ্যুতের আলো ক্ষণেকের জন্য ঝিলিক দিয়ে ওঠে। শান্ত গলায় সে বলে, এই চুলটা থেকেই খুনির পাত্তা আমি পেয়ে গেছি চৌবেজি। सच? हाँ मुझे मिल गया। कौन था वो? 2 दिन बाद आपको बताएंगे। सच? जरूर। क्या मैंने हैंडकप लाऊं? अगर आपको दिल चाहे तो। अच्छा चौबेजी, আমার একটা কাজ আছে। বলতে বলতে কিরিটি সহসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চৌবেজিকেও অগত্যা উঠে দাঁড়াতে হয়। তাহলে ওই কথাই রইল, কাল আসবেন সকালেই। আচ্ছা নমস্তে। কিরিটি আর দাঁড়ালো না। মধ্যবর্তী দরজাপথে ঘরের মধ্যে ঢুকে গেল। চৌবেজি তারপর কয়েক সেকেন্ড ঘরের মধ্যে একা একা দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে দরজার দিকে অগ্রসর হলো। ওই দিনই সন্ধ্যার দিকে কিরিটি তার নির্দিষ্ট ঘরের মধ্যে বসে একটা বই পড়ছিল। মনীন্দ্র এসে ঘরে ঢুকলো। এদিক ওদিক চাইতে চাইতে মনীন্দ্র ঘরে এসে ঢুকলো। মিস্টার রায়, আসুন মনীন্দ্রবাবু, আমি গত 2 দিন ধরে আপনারই অপেক্ষা করছিলাম। কিরিটি হাতের বইটা মুড়তে মুড়তে মনীন্দ্রর দিকে তাকিয়ে বলল, আমার অপেক্ষা করছিলেন? মনীন্দ্র কেমন যেন একটু বিস্মিত হয়েই প্রশ্নটা করে কিরিটির মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, আপনারই পথ চেয়েছিলাম বলতে পারেন। কিন্তু দাঁড়িয়ে কেন, বসুন। মনীন্দ্র বসে না, কেমন যেন ইতস্তত করে। আমি জানতাম মনীন্দ্রবাবু আপনি আসবেন, বসুন। আপনি জানতেন আমি আসবো? হ্যাঁ জানতাম, কিন্তু বসুন। মনীন্দ্র মুখোমুখি বসলো চেয়ারটায়। সে যেন কেমন চিন্তিত মনে হয়। কি ভাবছেন? যা বলতে এসেছেন বলুন, ভয় নেই আপনার, নির্ভয়ে বলুন। মিস্টার রায়, ফোনই এসেছিল আপনার কাছে তাই না? হ্যাঁ। কি বলেছে সে? অনেক কিছুই বলেছেন, যা পুলিশের কাছে জবানবন্দিতে সে সময় তিনি বলেননি। তাহলে সেসব কিছু বলে দিয়েছে আপনাকে? হ্যাঁ সব। উইল বদলের কথা? উইল? হ্যাঁ, বড় মা যে সেদিন তাকে বলেছিলেন তিনি তার আগের উইল বদলে ফেলবেন। বলেছেন বই। কথাটা অবশ্যই বড় মা আমাদের 3 ভাইকেই জানিয়েছিলেন। কিরিটির চোখের মণি দুটো সহসা যেন উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু মনীন্দ্র সেটা নজরে পড়ে না। আপনাকে কবে বলেছিলেন কথাটা তিনি? যেদিন দুর্ঘটনাটা ঘটে সেদিনই সন্ধ্যার সময়, যখন সাথীর জন্য আমি বড় মাকে অনুরোধ জানাতে যাই। কি বলেছিলেন তিনি ঠিক? সাথীর বিয়ের কথা বলতেই হঠাৎ তিনি চটে উঠলেন। বললেন, তোমাদের যার যা খুশি তোমরা করতে পারো, যেখানে যার খুশি তোমরা এই মুহূর্তে এবারে ছেড়ে চলে যেতে পারো। পথের ভিখারি তোমাদের এনে ক্ষীর আর ঘিয়ের বাটি মুখে তুলে দিয়েছিলাম। এখন দেখছি সে দয়াটা তোমাদের দেখানোই সেদিন আবার ভুল হয়েছে। পথের কুকুর চিরদিন পথের কুকুরই থাকে। তাই সব থাকোগে, দূর হয়ে যাও এখান থেকে। তোমাদের কারো সঙ্গেই আমার কোনো সম্পর্ক নেই। কালই আমি নতুন উইল করে তোমরা যাতে কেউ এক কপর্দক না পাও সে ব্যবস্থা করছি। তারপর আমারও হঠাৎ রাগ হয়ে গেল। আমিও কড়া কড়া কয়েকটা কথা শুনিয়ে দিলাম বড় মাকে। কি বলেছিলেন তাতে তিনি? বলেছিলেন, তোমাদের সব চাবুক মারা উচিত থামের সঙ্গে বেঁধে, নিমক হারাম কুত্তার দল। তাতে আমি বলেছিলাম, কি? তাহলে তোমাকে জ্যান্ত রাখবো না যেন। বলেছিলেন আপনি? হ্যাঁ, যা কোনোদিন হয় না হঠাৎ যেন মাথার মধ্যে আমার আগুন জ্বলে উঠেছিল। পরে নিজেই অবাক হয়েছি, কি করে বলতে পারলাম ও কথাগুলো বড় মাকে। মারতে মারতে নিরীহ একটা বিড়াল ছানাকে কোণঠাসা করলে সেও শেষ পর্যন্ত থাবা তুলে নখর বের করে শেষবারের মতো ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করে মনীন্দ্রবাবু।
আপনিও ঠিক তাই করেছিলেন। কিন্তু বিশ্বাস করুন, সে আমার মনের কথা নয়। রাগের মাথায় যাই বলে থাকি না কেন। কিরিটি মৃদু হাসে। মনীন্দ্র বলে, তাকে হত্যা করব আমাদের স্বপ্নেরও অতীত। মনীন্দ্রবাবু, একটা কথা। মনীন্দ্র কিরিটির দিকে তাকালো। সে সময় ঘরে আর কে ছিল মনে আছে আপনার? সুরতিয়া ছিল। আর কেউ না? না। তবে বের হয়ে যাবার মুখে জয়ন্তদার সঙ্গে দেখা হয়েছিল। সে দরজার কাছেই দাঁড়িয়েছিল। তাই মনে হয়। কি? সেও আমাদের সব কথা শুনেছিল। ঠিক আছে, আপনি এখন আসুন। কীর্তিবাবু, বলুন, আপনি কি সত্যিই বিশ্বাস করেন আমাদের ভাইদের মধ্যেই কেউ একজন? সেটা ভাবাই তো স্বাভাবিক। কেন? কারণ তার পূর্বের উইল বদল করবার ইচ্ছাটা। সেই আশঙ্কায় তাকে আপনাদের হত্যা করাটা তো খুবই স্বাভাবিক। না না, তাই বলে হত্যা করব? মানুষ মানুষকে বেশিরভাগ ক্ষেত্রেই একমাত্র দুর্ধর্ষ ক্রিমিনাল ছাড়া চরম কোনো উত্তেজনার মুহূর্তে হত্যা করে বসে বা চরম আঘাত হেনে বসে। মনীন্দ্র আর কোনো কথা বলে না। ধীরে ধীরে একসময় চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বের হয়ে যায়। আর কিরিটিও যেন নিজের চিন্তায় নিজে ডুবে যায়। তার পরদিনই ভোরবেলা কিরিটি কলকাতায় চলে গেল এবং একদিন পর আবার সন্ধ্যায় ফিরে এলো। আগামীকালই কিরিটি চৌবেকে বলেছে আততায়ীকে ধরিয়ে দেবে। কিরিটি ফিরে এসেছে শুনে জয়ন্ত চৌধুরী তার ঘরে এসে ঢোকে। আসুন জয়ন্তবাবু। রায়, একটা কথা জিজ্ঞাসা করতে এলাম। কি বলুন তো? এভাবে কতদিন আর নজরবন্দি হয়ে এই ইন্দ্রালয় থাকতে হবে? দুঃখের রাত্রি অবসান প্রায়। অবসান প্রায়? হ্যাঁ, বসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তারপর কিরিটি ও জয়ন্তর মধ্যে প্রায় ঘন্টাখানেক ধরে কথাবার্তা হলো এবং রাত 8:45 নাগাদ জয়ন্ত কিরিটির ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি তার ক্লান্ত দেহটা আরামকেদারার উপর শিথিল করে দেয়। পরের দিন রাত্রে। রাত তখন 12টা বেজে গিয়েছে। সমস্ত ইন্দ্রালয় যেন একেবারে নিস্তব্ধ নিঝুম হয়ে গিয়েছে। কিরিটি আলো জ্বেলেই শুয়েছিল শয্যার উপর চোখ বুজে। ঘুমোয়নি। ঘড়িতে রাত 12টা বাজতে দেখে শয্যা হতে উঠে পড়ল। প্রস্তুত হয়েই ছিল সে। উঠে প্রথমেই ঘরের আলোর সুইচটা টিপে নিভিয়ে দিল। ঘর অন্ধকার হয়ে গেল। বাইরের বাগানে ঝিঝি ডাকছে। একটানা ঝিঝির শব্দ নিশুতি রাতের কান্নার মতোই যেন মনে হয়। অন্ধকারে কিরিটি তার শয়ন ঘরের মধ্যস্থিত গুপ্ত দরজা খুলে, যে দরজা পথে জয়ন্ত তাকে প্রথম রাতে গোপনে অন্য একটা সিঁড়ি দিয়ে চিত্রাঙ্গদা দেবীর বসবার ঘরে নিয়ে গিয়েছিল, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। চিত্রাঙ্গদা দেবীর বসবার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো কিরিটি। দরজাটা ভেতর থেকে বন্ধ। কিরিটি বন্ধ দরজাটার গায়ে টুক টুক করে পরপর 3টি মৃদু টোকা দিল। ভিতর থেকে দরজাটা খুলে গেল। ঘর অন্ধকার। কিরিটি চট করে ঘরের দরজা খুলতেই ভেতরে ঢুকে যায়। কে? কিরিটি সে কথার কোনো জবাব না দিয়ে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে ঘরের আলোটা জ্বেলে দিল। সামনেই দাঁড়িয়ে সুরতিয়া। সুরতিয়া কয়েকটা মুহূর্ত যেন বোবা দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, বাবুজি আপ? হ্যাঁ। সুরতিয়া, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। क्या आप पूछना चाहते हैं बाबूजी मुझसे? কিরিটি সুরতিয়ার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েকটা মুহূর্ত। তারপর তার জামার পকেট থেকে সেদিন চিত্রাঙ্গদা দেবীর শয়ন ঘরের মেঝেতে কুড়িয়ে পাওয়া ভাঙা কাচের চুরির টুকরোটা বের করে সামনে মেলে ধরে বলে, দেখো তো সুরতিয়া, এটা কি? সুরতিয়া একটু যেন অবাক হয়ে কিরিটির হাতের পাতায় ভাঙা কাচের চুরির টুকরোটার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে, কে? বুঝতে পারছো না? मालूम होता है चुड़िया का टुकड़ो। ঠিক, কিন্তু কোথায় পেয়েছি জানো এটা? কোথায় বাবুজি? সে রাত্রে রানীবার ঘরের মেঝেতে। রানীমার হাতে তো কাচের চুড়ি ছিল না, আর তোমার দিদিমণির হাতেও নেই। আছে দেখছি তোমার হাতে। क्या मतलब? বুঝতে পারছো না সুরতিয়া? নেই তো। এটা তোমারই হাতের একটা ভাঙা চুড়ির টুকরো। আমার? হ্যাঁ, যেটা সে রাত্রে ভেঙে ঘরের মধ্যে পড়েছিল হয়তো। আমার চুড়ি ভাঙা? হ্যাঁ, তোমারই। আর এটা কখন ভেঙেছিল জানো? কখন? সে রাত্রে গণেশকে ডেকে দেবার পর। গণেশ তোমার রানীমার ঘরে ঢুকে জয়ন্ত বাবুকে ডাকতে বের হয়ে যাবার পর। এখন বলো, সে রাত্রে রানীমার নির্দেশে গণেশকে ডেকে দেওয়ার পর তুমি কোথায় গিয়েছিলে? কেন, নিচের বাগানে যেখানে গান বাজনা হচ্ছিল। না। বিশ্বাস कीजिए बाबूजी, नहीं,
तुम झूठ कहते हो। झूठ? हाँ झूठ। सच सच बताओ। लेकिन बाबूजी, सच बात चुपने से कुछ फायदा नहीं होगा, बताओ। সুরতিয়া বোবা দৃষ্টিতে চেয়ে থাকে কিরিটির মুখের দিকে। কিরিটি বলে চলে, গণেশকে ডেকে দিয়ে সোজা তুমি বাগানে যাওনি সে রাতে। কোথায় গিয়েছিলে বলো। সুরতিয়া চুপ। আমার ধারণা যদি মিথ্যা না হয় তো সে রাত্রে তুমি নিচের আমার ঘরে ঢুকে যে পথ দিয়ে এইমাত্র আমি এসেছি সেই পথ দিয়ে গোপনে উপরে উঠে আসো। তারপর বলো তুমি কি করেছো। আপনার কথা কিছুই আমি বুঝতে পারছি না বাবুজি। আমি কেন আবার উপরে আসবো? এসেছিলে তোমার কাজে এবং তার প্রমাণও আছে। লেকিন কিউ কিউ? হঠাৎ কিরিটি প্রশ্ন করে, সুধন্য কে? সুধন্য? বলো সে কে? ওকে আমি চিনি না। চেনো? নেই। আমি তাহলে বলি, সুধন্য তোমার কে? তোমার ছেলে। বাবুজি? হ্যাঁ, রাজা বাবুর ঔরসে তোমার গর্ভে ওর জন্ম। না না! আর তো চিৎকার করে ওঠে সুরতিয়া। হ্যাঁ, তোমার ছেলে। আর সে কথা তোমার রানীমাও জানতেন বলেই নিজের স্বামীর লজ্জাকে ঢাকবার জন্য, নিজের আভিজাত্যকে বাঁচানোর জন্য তোমার এবং পাছে তুমি সব কথা প্রকাশ করে দাও। সেই ভয়ে সুধন্যকে থোকে থোকে টাকা দিয়ে এসেছেন বরাবর। কেমন, তাই নয় কি? সুরতিয়া একেবারে নিশ্চুপ। সুধন্য তোমার ছেলে অবশ্যই সে কথাটা এখনো জানে না, কিন্তু তোমার ব্ল্যাকমেলিং ক্রমশ যখন দিনের পর দিন বেড়েই চলতে লাগলো, তখন তিনি আক্রোশের মাথায় বলে বসেন উইল তিনি বদল করবেন। যে উইলে সুধন্যরও একটা মোটা শেয়ারের ব্যবস্থা ছিল তার সম্পত্তির। কিরিটির কথা শেষ হলো না। একে একে ওই সময় ঘরে এসে ঢুকলো জগদীন্দ্র, মনীন্দ্র, ফণীন্দ্র, শচীন্দ্র, সাথী, যোগেনবাবু, চৌবেজি ও সবশেষে জয়ন্ত। এই যে আসুন আপনারা। হঠাৎ জয়ন্তকে ঘরে ঢুকতে দেখে যেন একটা ক্রুদ্ধ বাঘিনীর মতোই কোমর থেকে ধারালো একটা ছোরা বের করে জয়ন্তর উপর ঝাঁপিয়ে পড়লো সুরতিয়া। বেঈমান! সকলে মিলে সুরতিয়াকে ধরে ফেলবার আগেই ছোরাটা জয়ন্তর হাতে বিঁধে গিয়েছিল, তবে বেশি আঘাত লাগেনি। চৌবেজি ও মনীন্দ্র দুজনে সুরতিয়াকে দুহাতে শক্ত করে ধরে ফেলেন। সুরতিয়া তখনও ক্ষিপ্র বাঘিনীর মতো চেঁচাচ্ছে, छोड़ दो मुझे, वो बेईमान को हम खत्म कर देंगे। চৌবেজির ইঙ্গিতে দুইজন পুলিশ এসে ধরে সুরতিয়াকে। কিরিটি বলেছিলাম চৌবেজি, আততায়ীকে আজ ধরিয়ে দেব, হাত করা লাগান। সে রাত্রে সুরতিয়াই চিত্রাঙ্গদা দেবীকে হত্যা করেছিল, আর ওই ছোড়াটা দিয়েই। ঘরের মধ্যে সহসা যেন বজ্রপাত হলো, সকলেই স্তম্ভিত নির্বাক। আরো কিছুক্ষণ পরে সুরতিয়াকে পুলিশ ভ্যানে তুলে হাজতে পাঠাবার পর চিত্রাঙ্গদা দেবীর ঘরে বসেই কিরিটি ওদের সকলকে সমস্ত কাহিনী বিবৃত করে। কিরিটি বলতে থাকে, প্রথম দিনই চিত্রাঙ্গদা দেবী সুধন্যকে নিয়ে চলে যাবার পর আমার চিত্রাঙ্গদা দেবীর স্বামী জিতেন্দ্র চৌধুরী ফটোটার দিকে নজর পড়ে এবং সঙ্গে সঙ্গে আমার মনের পাতায় ভেসে ওঠে সুধন্যর মুখটা। দুটো মুখের মধ্যে আশ্চর্য মিল। তারপরই সুধন্যর ওইভাবে চিত্রাঙ্গদা দেবীর কাছে বারবার এসে টাকার দাবি করা ও চিত্রাঙ্গদা দেবীর টাকা দেওয়ার ব্যাপারটা মনের মধ্যে আনাগোনা করতে থাকে আমার। বুঝতে পেরেছিলাম আমি কোনো গূঢ় কারণ না থাকলে চিত্রাঙ্গদা দেবীর মতো মানুষ সুধন্যকে টাকা দেন না, বিশেষ করে যাকে তিনি সবচাইতে বেশি ঘৃণা করতেন। ভাবতে লাগলাম, কিন্তু কি সে কারণ, কি? তারপরেই শুনলাম ভূপত সিং ও তার স্ত্রী সুরতিয়ার কথা ও সুরতিয়ার প্রতি জিতেন্দ্র চৌধুরীর আকর্ষণের কথাটা। সঙ্গে সঙ্গে যেন দুয়ে দুয়ে চার মিলে গেল, সব পরিষ্কার হয়ে গেল। জয়ন্ত প্রশ্ন করে, কিন্তু ওকে আপনি সন্দেহ করলেন কি করে? কিরিটি বলে, নিশ্চয়ই আপনার মনে আছে আমি বারবার বলেছি সে রাত্রে বিশেষ কোনো পরিচিত জন যার এ বাড়ির মধ্যে অবাধ গতিবিধি, তাদেরই কেউ একজন চিত্রাঙ্গদা দেবীকে হত্যা করেছে। হ্যাঁ, এবারে মনে করে দেখুন সেরকম এ বাড়িতে কে কে ছিল। ওরা চার ভাই ও আপনি ছাড়া আর একজন, সে হচ্ছে ওই সুরতিয়া, যে রানীমার এক প্রকার প্রত্যক্ষ সহচরী ছিল সর্বক্ষণের। মনীন্দ্রবাবু ও জগদীন্দ্রবাবুকে অনায়াসেই বাদ দিয়েছি, কারণ ওই সময় তারা গানের আসরে ছিলেন, অর্থাৎ যে সময় হত্যাকাণ্ড সংঘটিত হয়। শচীন্দ্র ও ফণীন্দ্রবাবুকেও পরে জিজ্ঞাসাবাদ করে বাদ দিই সন্দেহের তালিকা থেকে। তাছাড়া ওরা চারজন আর যাই করুন, হত্যা করবার মতো নার্ভ বা মনের জোর তাদের কারোরই ছিল না। তাহলে বাকি থাকে দুজন, জয়ন্তবাবু ও সুরতিয়া, এবং ওদের দুজনের মধ্যে সবচাইতে সে রাত্রে হত্যা করবার সুবিধা কার বেশি ছিল সেটা ভাবতে গিয়ে মনে পড়লো সুরতিয়ার একটা কথা,
কালো কোট পরিহিত যে লোকটিকে সুরতিয়া সিঁড়ি দিয়ে উঠে যেতে দেখেছিল তাকে নাকি তার জয়ন্তবাবু বলে মনে হয়েছিল। তারপর জয়ন্তই জিজ্ঞাসা করে। অসাধারণ বুদ্ধিমতী ও দুঃসাহসিকা ছিল সুরতিয়া, কিন্তু সে একটা মারাত্মক ভুল করে জয়ন্তবাবুর নাম করে ও কালো কোটের কথা বলে তার উপরে সন্দেহটা ফেলার জন্য। ওই কালো কোটের কথা না বললে অত শীঘ্র সুরতিয়ার উপরে গিয়ে সমস্ত সন্দেহ হয়তো আমার পড়তো না। বুঝলাম কোটটার সঙ্গে রহস্য জড়িয়ে আছে, আর সুরতিয়াও ভেবেছিল কোটের কথা বললে কোটের অনুসন্ধান আমরা করব এবং পরে যদি প্রমাণিত হয় কোটটা জয়ন্তবাবুর, তাহলে তারই উপর গিয়ে সকলে সন্দেহ করবে। সেই জন্যই বা সেই উদ্দেশ্যেই সুরতিয়া ওই দিন হয়তো কোনো এক সময় জয়ন্তের ঘরে ঢুকে কোটটা চুরি করে নিয়ে এসে গোপনে সিঁড়ির ঘরে লুকিয়ে রেখে দেয়। কি শয়তানি, মনীন্দ্র বলে। শয়তানির চাইতেও সে রানিমার উইল বদলের কথা শুনে সে মরিয়া হয়ে উঠেছিল, কারণ সে বুঝতে পেরেছিল আপনাদের কারো জন্যই নয়, ওই সুরতিয়ার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই তিনি পূর্বের উইল বদলাতে মনস্থ করেছিলেন। যে উইলে হয়তো ওই সুরতিয়ার চাপে পড়েই বাধ্য হয়ে একদিন তাকে উইলের মধ্যে সুধন্যর একটা ব্যবস্থা করতে হয়েছিল। তার লজ্জার গোপন কাঁটা ওই সুধন্য, যে লজ্জা চিরদিন তার মনের মধ্যে গোপন রক্তক্ষরণ করিয়েছে। সুরতিয়া অস্থির হয়ে উঠল। হয়তো রানীমাকে সে নিরস্ত করবারও চেষ্টা করেছে, তারপরও কিন্তু পারেনি। তখনই হয়তো মনে মনে রানীমাকে সে হত্যার সংকল্প নেয়, এবং সুযোগও এসে গেল তার অপ্রত্যাশিতভাবে ওই উৎসবের রাত্রেই। অন্যান্য রাত্রের মতো রানীমা যে শেষ পর্যন্ত উৎসবে না উপস্থিত থেকে রাত 10টা নাগাদ ফিরে আসবেন তা সে জানত ও প্রস্তুত হয়েই ছিল। হলোও তাই। রানীমা রাত 10:15 নাগাদ যখন ফিরে এলেন, সুরতিয়া তখন দরজার আড়ালে ছোড়া হাতে ওত পেতে আছে। রানীমা যেই ঘরে ঢুকেছেন সঙ্গে সঙ্গে পিছন থেকে রানীমাকে ছোড়া মারে সুরতিয়া। জয়ন্ত প্রশ্ন করে, তাহলে গণেশ কার সঙ্গে দেখা করে কথা বলল? গণেশ ভয়ে মিথ্যা কথা বলেছে। আদৌ সে রানীমার সঙ্গে দেখা করেনি। ঘরের ভিতর থেকেই সুরতিয়াই রানীমার গলার স্বর নকল করে জয়ন্তকে ডেকে আনতে বলে আমার ধারণা। তাই না গণেশ, তুমি ঘরে ঢুকেছিলে কি? আগে না বাবু, কিরিটি আবার শুরু করে। গণেশ চলে যাওয়ার পরই ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে সুরতিয়া বাগানে চলে যায়। রানীমাকে হত্যা করে গোপন সিঁড়িপথ দিয়ে নিচে নেমে গিয়ে গণেশকে ডেকে দিয়ে আবার গোপন সিঁড়িপথ ধরে তাড়াতাড়ি সুরতিয়া ফিরে এসেছিল। গণেশ রানীমার ঘরের সামনে পৌঁছবার আগেই আমার ঘর দিয়ে। জয়ন্তবাবুকে কাল সন্ধ্যায় সব কথা আমি খুলে বলি, এবং এও বলি সুরতিয়া এখন পালাবার চেষ্টা করছে এবং করবেই, কিন্তু পুলিশের জন্য সে পারছে না পালাতে। জয়ন্তবাবুকে বলে দিই সুরতিয়ার সঙ্গে গিয়ে প্রেমের অভিনয় করে তাকে বলবেন সুরতিয়াকে তিনি ভালোবাসতেন। পুলিশ তাকে সন্দেহ করছে, তারা পালাবে। সুরতিয়া হাতে স্বর্গ পেল, রাজি হয়ে গেল। জয়ন্তবাবুর অভিনয় মতো সুরতিয়া প্রস্তুত হয়েই ছিল। কথা ছিল রাত 12টায় এসে জয়ন্তবাবু ঘরের দরজায় টোকা দেবেন 3 বার। সুরতিয়া টোপটা সহজেই গিলে ফেলে। তারপরের ব্যাপারটাও সবই আপনারাই জানেন। জয়ন্ত এবারে প্রশ্ন করে, কিন্তু সুরতিয়া যে আমার কোটটা ব্যবহার করেছিল জানলেন কি করে? কোটের কলারে একটা তিলকের চুল লেগেছিল, সেই চুলে ছিল সুরতিয়ার মাথার তেলের গন্ধ। একটা উগ্র তেল সুরতিয়া ব্যবহার করত, গন্ধটাতেই আমি ধরতে পারি ব্যাপারটা। কিরিটি থামলো। কিন্তু সুধন্য কোথায়? বাড়িতে এত কাণ্ড সে কি জানতে পারিনি? গণেশকে খোঁজ নিতে পাঠালো কিরিটি। একটু পরে গণেশ এসে বলল, সুধন্য ঘুমোচ্ছে। কিরিটি মৃদু হাসল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।